প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাব সেটা কখনো ভাবিনি কারোর সাথে শেয়ার করতে পারবো, কারণ একটাই এই ইনসিডেন্টটা হওয়ার পর আমি সহ আমার পুরো পরিবার প্রায় অনেক দিন ট্রমাটাইজ ছিলাম। ইভেন আমি যখন ঘটনাটি লিখতে বসছি তখন থেকেই মেন্টালি ডিস্টার্ব ফিল করছি। আমি জানি এটা আমাকে নেক্সট 2 সপ্তাহ যাবৎ ভোগাবে। ঋতুর পরিবর্তন হয়, আর প্রায় প্রত্যেকটি ঋতুই কিছু না কিছু স্মৃতি বহন করে, কিছু খারাপ, কিছু ভালো। 2005 কি 2006 সালের শীতকাল। তখন বাটন মোবাইল ফোনের যুগ ছিল। আমার বয়স তখন 7 কি 8 হবে। রাত 10টায় আমার আব্বুর মোবাইল ফোনে একটি কল আসে। কলটি ছিল আমাদের অ্যাপার্টমেন্টেরই 6 তলা থাকা বেলাল আঙ্কেলের। বেলাল আঙ্কেলের 3 মেয়ে, বড় মেয়ে MBBS ডাক্তার, মেঝো মেয়ে শেরে বাংলা নগর গার্লস কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন, আর সবার ছোট মেয়ে আমার বয়সের। তো বেলাল আঙ্কেল কল দিয়ে আব্বুকে বললেন যে আমার মেঝো মেয়ে ইরাকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হওয়া লাগবে, মানে আব্বুর গাড়ি লাগবে। তো এরপর এই কথা শুনে আব্বুও গাড়ি নিয়ে বের হন বেলাল আঙ্কেলের সাথে ইরা আপুকে খুঁজতে। এদিকে বেলাল আঙ্কেল আব্বুকে কিছুই বলেননি, কলে কোথায় যাবে, কি হয়েছে কিছুই না। এদিকে আব্বু আমাদের কিছু না বলে বের হয়ে যান বাসা থেকে। এদিকে আব্বু যাওয়ার সাথে সাথে আমাদের ইন্টারকমে কল আসে অ্যাপার্টমেন্টের অন্য একটা ফ্লোরে থাকা এক আন্টির। তিনি আম্মাকে কল দিয়ে বললেন, ভাবি 6 তলায় আসেন, বেলাল সাহেবের বউ পাগলামি করছে। আমার ছোটবেলা থেকেই কৌতূহল বেশি ছিল। আম্মার সাথে সাথে আমিও 6 তলায় গিয়ে দেখি বেলাল আঙ্কেলের স্ত্রী পাগলের মতো কান্না করছেন, আর বাড়িতে মানুষ দিয়ে ভর্তি। কি হয়েছে জিজ্ঞেস করে আন্টি কান্না করে করে বলতে থাকেন, বাবারা একটু বকা দিয়েই থাকে, তাই বলে বাসা ছেড়ে যেতে হবে। ইরা 6 ঘন্টা যাবৎ ওয়াশরুমে গোসল করছিল। এক তো শীতকাল, তার উপরে এতক্ষণ সময় নিয়ে গোসল করাটা খুবই অস্বাভাবিক। 1 ঘন্টা 2 ঘন্টা মানা যায়, 6 ঘন্টা। বেলাল আঙ্কেল নাকি অনেকবার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য ধাক্কাধাক্কিও করেছিলেন। এরপর না বের হওয়াতে তিনি এক পর্যায়ে ওয়াশরুমের দরজাটাই ভেঙে ফেলেন। দরজা ভেঙে দেখতে পান ইরা আপু নাকি ওনার হাতের তালু, ওই হাতের তালু যে ঘষা মাজা করছিলেন। বেলাল আঙ্কেলের এমন আচরণ ইরা আপু বেশ ক্ষিপ্ত হন, এবং বাবা হলে বেলাল আঙ্কেলের এমন উপযুক্ত মেয়েকে গোসল করা অবস্থায় দেখে ফেলা বিষয়টা ইরা আপুকে অনেক বেশি লজ্জার মুখে ঠেলে দেয়। বাবা মার কাছে তাদের সন্তান সবসময় ছোট থাকে, কিন্তু বয়সটাই এমন যে ইরা আপু বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। তিনি মান অভিমান করে রোজ সোজা বাসা থেকে বের হয়ে যান। আন্টির এসব কথা বলতে বলতে হঠাৎ করে খেয়াল করলাম সবার মাঝে এক প্রকার কানা ঘষা শুরু হয়েছে যে এমন কিভাবে মারা গেছে, লাশ কোথায়, কখন আনবে, কি কাটা পড়েছে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো প্রত্যেকটাই আমার কাছে কলিজা মোচড় দিয়ে ওঠার মতো। তার মাঝে এক আন্টি এসে ইরা আপুর আম্মুকে বলেন যে, ভাবি ইরা তো আর নেই। এটা শুনে আন্টি চিৎকার দিয়ে উঠে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দেয়। ভাই আমি সেই দৃশ্য ভুলতে পারি না। এরপর কান্না করতে করতে আন্টি বলে, আমার মেয়েকে আমার কাছে আনো, যেমন অবস্থায় হোক। তারপর আরেক আন্টি বলে ওঠে, ভাবি মেয়ে তো ঘরে তোলার মতো না, কিছুই তো নাই মেয়ের। এইটা শুনে সেখানে থাকা প্রায় সকলেই আটকে ওঠে। এরপর কান্নাকাটির রোল পড়ে যায় এবং আব্বুর কল আসে আম্মুর কাছে। আব্বু বলেন, ইরা তো সুইসাইড করেছে, ওর লাশ আমরা গাড়িতে করে নিয়ে আসছি, তুমি বাসায় চলে যাও, অনেক রাত হয়ে গেছে। এরপর প্রায় রাত 2টা কি 3টার দিকে ইরাপুর লাশ বাসায় আসে। তারা সেটা নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলেও যায়। এরপর আব্বু বাসায় এসে পুরো ঘটনা বলল যে বেলাল আঙ্কেল কিছু না বলেই নাকি পুলিশ স্টেশনে যান, এবং পুলিশ নাকি বেলাল আঙ্কেলকে সোজা ডেথ স্পটে নিয়ে যান। সেখানে গিয়ে আব্বু যা দেখলেন সেটা খুবই ভিন্ন একটা চিত্র। একটি কাপড়বিহীন মেয়ের লাশ, 2টা হাতই কেটে আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, বডির সামনের দিকটা অক্ষত আছে, কিন্তু যা ক্ষতি হয়েছে তা পিঠের দিকে। এখানে সব থেকে মর্মান্তিক যে বিষয়টা ছিল সেটা হলো এতগুলো মানুষ ভিড় করে চেয়ে চেয়ে দেখছিল, কারণ এইটুকু সামর্থ্য হয়নি যে একটা কাপড়ের টুকরা এনে মেয়েটার এমন কাপড়বিহীন লাশটা ঢেকে দিবে। লাশ দেখে তো আঙ্কেল প্রায় স্তব্ধা। আব্বু প্রায় কান্না করেই দিয়েছিলেন বলেই লাশটার গায়ে একটা কাপড় জোগাড় করে দিতে
একটা মহিলা এসে তার ওড়না দিয়ে ইরাপুর লাশটা ঢেকে দেয় আর পুরো ঘটনা বলা শুরু করে। ট্রেন আসার কিছুক্ষণ আগেই নাকি ইরাপু বেশ ছটফট করছিলেন। এই ছটফটানি দেখে মহিলা জিজ্ঞেস করেন যে কি হয়েছে। ইরাপু মহিলাটাকে কিছু না বলেই নাকি ট্রেন আসার আগেই সাথে সাথে ট্রেনের দিকে পিঠ দিয়ে সাথে সাথে বসে পড়েন এবং এভাবে আপুর পিঠের দিকে চিরে কলিজাটা বের হয়ে যায়। এরপর আপুর সাথে সাথে অন স্পট ডেথ হয়ে যায়। লাশটি ছালার বস্তায় ভ্যান গাড়িতে ওঠানোর সাথে সাথেই নাকি সেই মহিলাটা আপুর ছিটকে পড়ে আলাদা হয়ে যাওয়া কলিজা পুড়িয়ে পলিথিন দিয়ে নিয়ে এসেছিলেন যে ভাই কলিজাটা নিয়ে যান। এখানে একটু হোল্ড করে বলতে চাই ভাইয়া, একটু অনুভব করে দেখেন তো বিষয়টা কতটা মর্মান্তিক। একজন বাবার কাছে কেমন অনুভব হবে? আমাদের পরিবারের সবাই ইরাপুর এমন অকাল মৃত্যুকে একসেপ্ট করতে পারেনি। অনেক বেশি মর্মাহত হয়েছিলাম, সাথে ভয়ও পেয়েছিলাম। এমনও হয়েছিল যে খাট থেকে পা নামাতেও ভয় পেতাম। আমার আব্বু নিজেও বেশ ভয় পেয়েছিলেন ইরাপুর এমন লাশ দেখে। এরপর যা ঘটে, ইরাপুর টুকরো টুকরো হয়ে যাওয়া লাশটা নাকি ইরাপুর বড় বোনই সেলাই করে। দাফন কাফনের কাজ শেষ করেন। দাফন কাফন শেষ, এখন চারিপাশে শুধুই শোকের ছায়া ছিল। ইরাপুর পরিবার সেই বাসাটাও ছেড়ে চলে যান, ইরাপুর স্মৃতি হতে কিছুটা দূরে থাকতে। ইরাপুরা চলে যাওয়ার পর থেকে আমাদের বিল্ডিংয়ে সেই আগের মতো পরিবেশ হারিয়ে ফেলে। সবার মন মরা থাকতো। ভয়ের কথা নাই বা বললাম। আন্টির সাথে আমাদের ফোনে যোগাযোগ হতো। এরই মাঝে একদিন আমরা আন্টির কাছে জানতে পারি ইরাপুর পুরো পরিবার নাকি ইরাপুকে দেখা শুরু করেছে সাদা কাপড় পরা অবস্থায়। মুখটা নাকি মলিন, কখনো বারান্দায় অথবা কখনো তাদের রুমে বসা অবস্থায়। ইরাপুর পুরো পরিবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ইনসিডেন্টগুলো ঘটবার কারণে। একদিন রাতের বেলা কোনো একটা হাতের স্পর্শে ইরাপুর বড় বোনের ঘুম ভাঙে। তখন নাকি তিনি ইরাপুকে দেখতে পান তার পাশে শুয়ে থাকা অবস্থায়, তারই মুখ বরাবর মুখ দিয়ে। তখন তিনি নাকি কিছুই বলতে পারছিলেন না, কিন্তু সাদা কাপড় পরিহিত অবস্থায় ইরাপু নাকি তার মুখের দিকে তাকিয়ে বলছিল, আপু আমার না অনেক একা লাগে রে, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব, তুই যাবি আমার সাথে? ইরাপুর বড় বোন অজ্ঞান হয়ে যায়। এরপর থেকেই নাকি এরকম ঘন ঘন তারা ইরাপুকে দেখতে পাচ্ছিলেন। অন্য আরেকদিন বেলাল আঙ্কেল রাতের বেলা ওয়াশরুম থেকে বের হয়ে তার বিছানার দিকে যেতে যেয়ে দেখেন ইরাপুর রক্ত মাখা বিচ্ছিন্ন লাশ তার বিছানায় পড়ে আছে। একটা ভার ভাবা যায় কি যে একটা মানুষ, একটা বাবা তার মেয়ের এমন একটি লাশ আবারও দেখতে পাচ্ছেন, যেখানে একেবারেই দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। অন্য আরেক দিনের কথা, আন্টির মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে আন্টি দেখেন যে ইরাপু সেই সাদা কাপড় পরা অবস্থায় বিছানার সাইডে হেলান দিয়ে বসে আছে। এইভাবেই প্রায় অনেকদিন চলতে থাকে। জিনিসটা একটু প্যারানর্মাল বুঝলে বেলাল আঙ্কেল তার পরিবার সহ হুজুরের কাছে যায়। তখন হুজুর নাকি তাদের বলেছিলেন, দেখেন এটা তো অপমৃত্যু, এরকম হওয়াটা যে খুবই একটা অস্বাভাবিক না হলে অস্বাভাবিকও না, আপনারা তার নামে কিছু দান সাদকা করেন, সে মনে হয় ভালো নাই। হুজুরের কথা মতো বেলাল আঙ্কেল পরিবার মানুষদের খাওয়ানোর জন্য এবং ইরাপুর নামে একটা গরু জবাই করেন, যার মাংস আমাদের দিতে আমাদের বাসায় আসার পর এইসব কথাগুলো আমাদেরকে বলেন। আন্টির কাছে আরও জানা যায় যে নাকি ইরাপু এর আগেও অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিলেন। আপুর সুস্থতার জন্য নাকি মিলাদের আয়োজনও করা হয়েছিল। এই মিলাদের তবারক আমরা পেয়েছিলাম, কিন্তু তখন আন্টির এই কারণটা গোপন রেখেছিলেন, যা আমাদের এখন জানানো হয়েছে। এখন আন্টিদের কি অবস্থা তা আমাদের জানা নেই, কারণ এরপর থেকে সবাই যে যার মতো ব্যস্ত। আর যেহেতু বাসা চেঞ্জ হয়ে গেছে, তাই সেভাবে আর খবর নেওয়ার কথাই মাথায় আসে না। ছোট করে একটা কথা বলে রাখতে চাই, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে ভৌতিকতা বরাবরই তার ভালো কাজ এবং কথা মানুষকে প্রেজেন্ট করার জন্যই শ্রেষ্ঠ। আর মূলত ভৌতিকতার প্রতি আমার আসক্ত হয়ে পড়ার পিছনে এটা কারণ, প্রত্যেকটি ভালো কথা একটি সাদকা। ভৌতিক ঘটনা সব সময় সব জায়গায় পাবেন, কিন্তু ভালো কথা নাসিহা সব জায়গায় পাবেন না। এখন সেটা আপনারাই ডিসাইড করবেন কোন পথে চললে আপনাদের ভালো হবে, কারণ হিদায়াত জিনিসটাও আল্লাহ কর্তৃক। হয়তো আমার পাঠানো ঘটনা খুব বেশি ভয়ের ছিল না, কিন্তু এই ঘটনা পাঠানোর মূল উদ্দেশ্য ছিল একটা মেসেজ দেওয়ার জন্য। দেখুন, মৃত্যু মানুষের কাছে একদিন না একদিন আসবেই,
সেটা যেদিন আসবে হাজার কান্নাকাটি করেও সেটার থেকে রেহাই পাওয়া যাবে না। আমাদের জীবনে এরকম অনেক স্টেজ আসে যেখানে লাইফটাকে পারপাসহীন মনে হয়। যখন এরকমটা মনে হবে তখন দয়া করে নিজের জীবন নিজে নিয়ে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাবেন না। মানসিকভাবে অসুস্থ এমন মানুষের যত্ন নিন, চোখে চোখে রাখুন। কে ভেবেছিল সারা জীবন বোরখা পরা, মাথা ঢেকে রাখা সুন্দর এই আপুটির এমন অবস্থা হবে? জিনিসটা আমার এখনো মেনে নিতে খুব কষ্ট হয় ভাইয়া। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর সম্মানিত মৃত্যু, যেখানে আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করবেন তারই কাছে ফিরে আসার জন্য। সুন্দর কথা বলেছেন ইশরাত আপু আপনার ঘটনাতে, এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে ঘটনাটি। আমাদের শ্রোতাদের কাছে কেমন লাগলো, তারা কেমন ফিল করছে ঘটনাটি পাওয়ার পর, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে পাঠানোর ঠিকানা হচ্ছে, আমাদেরকে আপনাদের কমেন্ট পাঠানোর ঠিকানা হচ্ছে আমাদের ফেসবুক এবং আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটি আপনারা চাইলে এখানেই আমাদের আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন লেগেছে আমাদের ঘটনাটি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সোহানুর শুভ। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আলিফ ভাই, আমি আপনাকে কেমন পছন্দ করি সেটা প্রতি রাতে আপনার মুখে ভৌতিকতা এপিসোড শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার মাধ্যমে আমি অনুভব করি। আমি আপনাকে অনেক বছর আগে থেকেই শুনি। এখন পর্যন্ত 4 বার ইমেলটা লিখেছি, কিন্তু দুঃখের বিষয়ে আমি পাঠাতে পারছিলাম না, তাই আবারও চেষ্টা করলাম। আজকে আমি আমার দেখা একটি সত্য ঘটনা আপনাদের মাধ্যমে ভৌতিকতার সকল শ্রোতাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। শুধু আমি না, হাজার হাজার মানুষ সাক্ষী এই ঘটনাটির, চাইলে যে কেউ খোঁজ নিতে পারেন। ঘটনাটা আমার নানু বাড়ির একটি নদীকে কেন্দ্র করে, যে নদীতে প্রতি বছর একটি করে লোক মারা যায়। অবাক লাগলেও এটাই সত্য। এখন থেকে 20 দিন আগে একজন জেলে মারা যায় এই নদীটিতে। জেলের ঘটনাটি পরের কোনো এপিসোডে শেয়ার করব। আমার নানু বাড়ি নদীটির পাশে অবস্থিত। এটি রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায়। আমি আমাদের এই স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান জড়িত, তাই আমি সেখানে আমার সমস্ত কিছু, আমাদের ইউনিয়ন গ্রামটির নাম গোপন রাখছি। আমাদের এই গ্রামটির পাশে এক পাশে নদী আর সব পাশে আবাদি জমিদার আবদ্ধ, তাই সন্ধ্যার পর যোগাযোগ নাই বললেই চলে। নদীটির সম্পর্কে যদি বলি তাহলে নদীর সাথে বাঁধ ও জঙ্গল আছে, সাথে অনেক তাল গাছও দেখতে পাওয়া যায়। নদীর তীরে যদি আশেপাশের কেউ শুনে থাকে এই মুহূর্তে, তাহলে অবশ্যই বুঝবেন আমি কোথাকার ঘটনা বলছি। এছাড়াও আমি আমার নানু ভাইয়ের কাছে শুনেছি এই নদীতে রাতের বেলায় নাকি জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। কেউ বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়। তার সাথে মাঝে মাঝে মাঝরাতে নৌকা ভাসতে দেখা যায়। অস্বাভাবিকভাবে নানা রকম শব্দ বা টিম টিম করে আলো জ্বলতে দেখা যায় নদীতে। নদীতে অক্টোবর-নভেম্বর মাসে পানি একটু অল্প থাকে, আর আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটা অক্টোবর মাসের ঘটনা, 2020 সালের 18 অথবা 19 অক্টোবরের ঘটনা। আমি ঘটনায় যাই। আপনি জানেন গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমার নানুর বাড়িতে একটি স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান অথবা মাদ্রাসা আছে, যেখানে 200-র কাছাকাছি ছাত্র পড়াশোনা করে। এই মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, আর আমিও প্রতি বছর শোনার জন্য গিয়ে থাকি, কারণ সে সময় সবার সাথে দেখা হয়। ঈদের দিনের চেয়ে বেশি আনন্দ সেখানে ছড়িয়ে পড়ে গ্রামের মাঝে। যথারীতি আমি বাসা থেকে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে, মানুষের অলরেডি অনেক মানুষ রওনা হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম মাহফিলের আগের দিন এত মানুষ, তাহলে মাহফিলের দিন তো আরও বেশি মানুষ হবে। এর মাঝে আমার মামা কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে বলে, জানো আজকে সকালে নদীতে মাদ্রাসায় একটা ছাত্র নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি একটু অবাক হয়ে বললাম, কিভাবে নিখোঁজ হলো? মামা বলল, সকাল অর্থাৎ 18 অক্টোবর 10টার পর অনেকগুলো ছাত্র মিলে মাদ্রাসার বসার পাটি ধুতে যায় নদীতে। তার মাঝে সবার সামনে একটা 14 বছরের ছেলে ছিল নিখোঁজ হয়ে যায় পানিতে। ছাত্ররা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, পরে না পেয়ে মাদ্রাসার মুহতামিমকে বিষয়টা জানালে তাৎক্ষণিকভাবে মুহতামিম সহ আরও অনেক ছাত্র শিক্ষক মিলে নদীতে খোঁজা হয় লম্বা সময় নিয়ে। ছাত্র শিক্ষক যখন ব্যর্থ, বিষয়টি গ্রামে জানানো হয়। গ্রামের কিছু লোক সাথে সাথে নদীতে নেমে যায়। নদীতে জেলেদের বড় জালও নামানো হয়,
যে জায়গায় পড়েছে হারানোর স্থানে, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায় না। এদিকে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। তার উপর আগামীকাল ওয়াজ মাহফিল, অর্থাৎ 19 তারিখ। ঘটনাটা জানাজানোর পর অনেক লোকজন এসে যায় এবং একসময় সবাই মিলে অনেক জায়গা জুড়ে খোঁজা হয় ছেলেটিকে। এত খোঁজার পরও পাওয়া সম্ভব হয়নি। কথার মাঝেই ফায়ার সার্ভিসের গাড়ির হর্ন বাজিয়ে উঠল। সবাই ছুটে গেল নদীর দিকে। আমিও যেতে গেলাম। নানি বাধা দেন, কারণ আমি শহরের ছেলে, ভয় পাবো বলে ঝামেলা হতে পারে। আমি অনেক সাহস দেখিয়ে মামাতো ভাইয়ের সাথে গেলাম নদীর তীরে। গিয়ে দেখি ফায়ার সার্ভিস নেমে খোঁজা শুরু করে দিয়েছে। তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এদিক ওদিক যাচ্ছে। নদীর তীরে ইতোমধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আরও অনেক মানুষ ছুটে আসছে দূর দূরান্ত থেকে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে। তাদের সাথে উপস্থিত লোকজন ও পানিতে নেমে চেষ্টা করছে, তারপরও কোনো খোঁজ মিলছে না। যেখানে ছেলেটি সকালে নিখোঁজ হয়ে গেছে, তার থেকে অনেক দূর পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু ছেলেটির কোনো খোঁজই মিলেনি। এদিকে সন্ধ্যা নেমে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা একরাশ হতাশ নিয়ে উপরে উঠে আসে। তারা বলে রাতে আর কিছুই করতে পারবে না এবং তারা চলে যায়। সেখানে যে উৎসুক জনতা ছিল, উপস্থিত লোকজন ছিল, সবাই হতাশ হয়ে যায় এসব দেখে, যে ছেলেটাকে এক তো খোঁজার পরও পাওয়া যাচ্ছে না, আর বলা বাহুল্য যে নদীতে পানিও বেশি না। আমরা জানি শীতকালে গ্রামের পানিতে অল্প পানি থাকে। উপস্থিত লোকজন তাদের আশা ছেড়ে, আবার দেনও নেই, ছেড়ে দেওয়ার পরও আবার পানিতে নামা হলো। নদীতে যা আছে তা নিয়ে অনেক প্রকার জাল, ভেলা ভাসানো, আলোর নিশান, আরও অনেক কিছু। আমি এইখান থেকে দেখেছি মানুষের আর্তনাদ আর এই ছেলের মায়ের অসহায় আত্মচিৎকার, যা আকাশ পর্যন্ত কম্পন করেছে মনে হয়। আমার চোখ থেকে পানি ঝরছিল। একটা কথা কি, সবাই জানে ছেলেটি বেঁচে নেই, তাও তাকে খোঁজার চেষ্টা কমতি রাখছে না। কেউ বাড়িতে অবধি ফিরছে না। মনে হচ্ছে ছেলেটির সবার আপনজন সবাই কান্না করছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। রাত অনেক বেশি হচ্ছে, তাছাড়া অক্টোবর মাসে শীত নেমে আসে, তাই পানিও ঠান্ডা হওয়ায় অনেক উপরে উঠে আসে। এরপর কিছু লোক মিলে সিদ্ধান্ত নেয় পানি থেকে সবাইকে উপরে উঠে আসতে হয় এবং রাতের মধ্যে খোঁজা বন্ধ রাখতে হয়, কারণ এত খোঁজার পরও না পেয়ে নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়। কেউ বলল আগামীকালে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে, যে সময় হারিয়ে গেছে ছেলেটি এর আগে অনেকবার হয়েছে এমন। উপস্থিত লোকজন এটাই মেনে নিল। সবাই নদীর তীরে লাইট নিয়ে অপেক্ষা করছে সকালের জন্য। আমিও একটুর জন্য ওই নদীর তীর থেকে চলে আসিনি সবার মতো। সাথে আমারও সবার মুখে আল্লাহ ছাড়া কোনো নাম নেই। ফজরের আজান হলো মসজিদে, সবাই একসাথে নামাজ পড়ল। তারপর ভিড় বেড়ে গেল নদীর ভেতর। 19 তারিখ সকালবেলা ওয়াজ মাহফিলের দিন। আবারও নামা হলো নদীতে খোঁজার জন্য। এত খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সবার চেষ্টায় অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি দেখছি চোখের সামনে ছেলেটির জন্য মানুষের শোকাহত মুহূর্ত, যা এখন পর্যন্ত লিখতে আমাকে বেশ শিহরিত হতে হচ্ছে। মানুষ বোঝে তখন যখন চোখের সামনে ঘটে যায়। সময় পার হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের চোখের পানি ঝরাচ্ছে। সেই সময়ের বর্ণনা আমার কাছে নেই। সময় অতিবাহিত হচ্ছে, খোঁজার চেষ্টাও চলছে। ঘড়িতে সময় সকাল 10টা। সবাইকে নদী থেকে উপরে উঠে আসতে অনুরোধ করা হলো। কিছু লোককে সেখানে হারিয়ে গিয়েছে ও ছেলেটি সেই জায়গাটার উপরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে দেখা গেল। এখন একটা সময় অপেক্ষা করা। সবাই একই দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। আমি ঘড়িতে সময় দেখছিলাম, সকাল 10:49, 19 অক্টোবর। আমার হার্টবিট মনে হচ্ছে আমার নিয়ন্ত্রণে নেই। উপস্থিত সবাই সবার দিকে সবাই তাকাচ্ছে। আবার ঘড়িতে চোখ রাখলাম 10:53। আলিফ ভাই বিশ্বাস করেন, সবার চোখের সামনে ছেলেটির নিথর দেহ ভেসে ওঠে পানির উপরে, ঠিক যেই জায়গায় গতকাল সে নিখোঁজ হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। তারপর যে যার মতো বিলাপ করতে থাকে ছেলেটির দেহ উপরে ওঠার পর। সবাই ভিড় জমাইছে দেখার জন্য। আমি অনেক কষ্টে দেখলাম ছেলেটির লাশ, যার বিবরণ মনে হচ্ছে এইমাত্র ছেলেটিকে হত্যা করা হয়েছে। নাক কান থেকে তাজা রক্ত বেরোচ্ছে। ঘাড়টা কিছুটা বাঁকা হয়ে আছে নিচের দিকে। মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্তও নেই, আর পুরো শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। আমি দেখার পর একটুর জন্য থাকতে পারিনি।
অনেক মন খারাপ আর সামান্য অভিযোগ নিয়ে চলে আসি নানু বাড়িতে। আমি চোখের সামনে যা দেখেছি আজ পর্যন্ত মনে হলেই আমার খারাপ লাগে। দেখেছি একজন ছেলেকে খোঁজার সম্মিলিত মানুষের চেষ্টা, দেখেছি হাজার মানুষের চোখের পানি, দেখেছি একটি মায়ের আহাজারি। আমার সামনে সামান্য অভিযোগ মায়ের জন্য, কারণ মাকে ভীষণ ভালোবাসত ছেলেটি। এই অভিযোগ ছেলেটি অনেকবার বলেছিল তার মাকে, তার মায়ের উপর অভিযোগ অসম্ভব ভালোবাসে তার মাকে, যে চিৎকার করে বলছিল ছেলেটির মা। পরে মামার কাছ থেকে শুনতে পারি ছেলেটির শরীর গরম ছিল। আমি জানি আমার ঘটনাটি কাল্পনিক ভাববে কিছু লোক, যেন যে কেউ ভাবতেই পারে এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে যদি সে এলাকার হয়। যোগাযোগ করার অনুরোধ রইল। এই ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। আমি ছেলেটির নাম গোপন রাখলাম একটু সমস্যার কারণে। আলিফ ভাই, এইটা আমার জীবনের প্রথম ইমেইল লেখা। আবারও বলছি, হয়তো অনেক ভুল হয়েছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ঘটনাটি শেয়ার করার মতো হয় তাহলে আপনার মুখে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আমার সালাম রইল সবার প্রতি। আমারও ভালোবাসার মানুষ, ভৌতিকতার প্রাণ জাহিদ ভাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আমি রিয়াদ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে ফিরে এলাম আরও একটি কাহিনী নিয়ে, এবং এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন সোহাগ, নড়াইল জেলা থেকে। এই কাহিনীটি সোহাগের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, সোহাগের ছোটবেলার কাহিনী, এবং তিনি এটি শেয়ার করেছেন আমাদের সাথে। তো আমি চলে যাচ্ছি সোহাগের কাহিনীতে। তো যাই হোক, এই কাহিনীর যে সময়কাল সেটা ছিল আসলে তখন সোহাগ লিখেছে শীত আসি করছে, এরকমই একটা সময়, সেপ্টেম্বর বা এরকম একটা সময়, এবং তখনকার সময় শীত একটু আর্লি চলে আসতো, সেপ্টেম্বরের দিকে বেশ ঠান্ডা পড়ে যেত, এবং দিনের বেলা খুব কচি রোদ থাকতো, এবং কচি রোদে চলাফেরা করতে খুব মজা লাগতো বাচ্চাদের। এবং সে যখন ছোট ছিল, সে তখন ক্লাস 3-তে পড়তো, এবং সেই সময়টা তার কাছে খুব মজার একটা সময় ছিল। সারাদিনই খুব ভালো লাগতো খেলতে, ঘুরতে ফিরতে, এদিক ওদিক যেতে, দৌড়াতে, এবং সময়টা আসলে স্বপ্নের মতো ছিল। আসলে আমরা নিজেরাও বুঝতে পারি আসলেই সময়টা স্বপ্নের মতো থাকে তখন। তো যাই হোক, সোহাগ বলেছে সে খুব আনন্দে তার সময় কাটতো। তো সে যখন স্কুলে যেত, স্কুলে বন্ধুদের সাথে চলাফেরা করে সে চলে আসতো বাসায়, এবং বাসায় এসে সে যেটা করতো, তার বই খাতা ফেলে দিয়ে সে দৌড়ে বেরিয়ে যেত বাসা থেকে বেরিয়ে সে দৌড়াতো, এদিক ওদিক চলে যেত। তাদের বাসা থেকে একটু দূরে একটা পুকুর ছিল, সেই পুকুরে যে সে চারা খেলতো। চারা মাটির চারা বা মাটির ছোট ওই যে ভাঙা টুকরো, সেটা ছুঁড়ে মারলে আপনারা দেখবেন সুইং করে যায়, সে চারা খেলতো সেখানে। সে চারা খেলতো, তারপরে তাদের আশেপাশে যে ক্ষেত ছিল সেখানে দৌড়াতো, এবং তার কাছে খুব একটা আকর্ষণীয় স্থান একদিন ধরা দেয়। সেটা হচ্ছে তাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে সে চলে এসেছিল ওই দিন চলতে চলতে। তাতে কিন্তু গ্রামের বাড়িতে থাকতো তারা, সেটা আমি আগেই বলা হয়নি, এখন বলে নিলাম। গ্রামে থাকতো সোহাগরা। তো বাসা থেকে বেশ খানিকটা দূরে কাইন্ড অফ লাইক মেঠো পথ ছিল তাদের বাসার সামনে, এবং ইট সোলিং রাস্তা ছিল, ইট বিছানো রাস্তা ছিল, এবং সেই রাস্তাটা পরবর্তীতে পাকা করা হয়, কিন্তু ওই সময় তারা ইট বিছানো রাস্তা ছিল তাদের বাসার সামনে দিয়ে, এবং সেই রাস্তার উপরে সাদা বালি ফেলা। এবং সোহাগের কাছে খুব মজা লাগতো সেই রাস্তা দিয়ে হাঁটতে, কারণ সে রাস্তায় মানুষের পায়ের ছাপ দেখতো, এবং রাস্তা দিয়ে যে 3 চাকার ভ্যান চলতো সেই চাকার দাগ ধরে ধরে যেত। তো এভাবেই সোহাগ একদিন চলতে চলতে সে সামনে যেতে যেতে একটু দূরে চলে আসে বাসার, এবং বাসার দূরে এসে সে আবিষ্কার করে যে বেশ খানিকটা দূরে বেশ ছায়াময় একটা গাছ আছে, বেশ বড় একটা বট গাছ, এবং বেশ ছায়া, ওই জায়গাটার মধ্যে বেশ ছায়া দিয়ে রেখেছে। এবং তখন একটু দুপুরের দিক, রোদটা চিটচিট করছে। তো সেই অবস্থায় সোহাগ ওই গাছটার কাছে যায়, এবং তার কাছে অসাধারণ একটা প্রশান্তি লাগে। তো কাছাকাছি চলে আসে, এবং সে গাছটার কাছে দেখে ওই দিন সে বেশিক্ষণ থাকে না, সে চলে আসে। তো পরদিন সোহাগ আবার খেলতে খেলতে প্রথমেই সে চলে যায় সেই গাছটার কাছে, এবং সেই গাছটার কাছে যে সে অনেকক্ষণ ঘোরাফেরা করে, গাছটার নিচে চলে যায়, এবং দেখে যে এমনিতেই ঠান্ডা, তার উপর গাছটার নিচে বেশি ঠান্ডা, এবং দুপুরের সময় বেশ মজা লাগছে তার কাছে। তো তার ছোট কিউরিয়াস মন খুব মজা পায়। তো সে একটা জিনিস ফাইন্ড আউট করে যে গাছের যে গোড়ার মধ্যে সে 3-4টা বিচির মতো দেখে। বিচিটা হচ্ছে কাইন্ড অফ সুপারির মতো, সুপারি, আস্ত সুপারি যেরকম থাকে সেরকম আরেকটু বড়। তো সেটা নিয়ে সে বাড়ি দিয়ে ভেঙে দেখে ভেতরে লাল লাল ছোট ছোট লাল লাল বিচির মতো,
এবং লাল রঙের বিচির মতো, ছোট ছোট বিচির মতো লাল রঙের অনেকগুলো, এবং সে দেখে যে লাল রং উঠছে সেটার থেকে। তো সে দেখে খুব মানে ইন্টারেস্ট ফিল করে। সে পরে জানতে পারে সেগুলো নাকি সিঁদুর ছিল, মানে সেটা সে পরে জানতে পারে, তখন জানে না। তো সে সেগুলো হাতে নিয়ে মানে খুব মজা পায় এবং সে রঙগুলো হাতে লাগায়, দেখে, খুব মজা পায়। তো সে যখন ওটা নিয়ে খুব মজা করছে তখন সে হঠাৎ খেয়াল করে যে কে জানে খিলখিল করে হাসছে, এবং সেই কণ্ঠটা একটা নারী কণ্ঠ, খিলখিল করে হাসছে, খুব মজা পাচ্ছে এরকম একটা হাসি। এবং সোহাগ হঠাৎ করে তাকায় যে কে হাসছে, তো সে কাউকে দেখতে পায় না। তো সে গাছের এই পাশ থেকে ঘুরে পেছন দিকে যায়। তো পেছন দিকে যখন যায় তখনও সে দেখে আবার এই পাশে হাসছে। তো একটা লুকোচুরি টাইপের একটা জিনিস, তো তার মনে হচ্ছে যে তার সাথে কেউ লুকোচুরি খেলছে। তো এই যখন অবস্থা, সে একবার এই পাশে যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে, কিন্তু হাসির শব্দ কিন্তু থামছে না। তো সে যত খুলছে হাসিটা সে ততই বাড়ছে, মনে হচ্ছে তার সাথে দুষ্টুমি করছে। তো সোহাগ বেশ এরকম খোঁজাখুঁজি করছে, সে নিজেও মজা পায়, সে নিজেও হাসতে থাকে। তো এক সময় সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে সে গাছের এই সাইডে যখন আছে তখন দেখে গাছের ডালের উপরে একটা মেয়ে বসে আছে, মহিলা আর কি, এবং সে তার গাত্রবর্ণ মানে গায়ের রং কুচকুচে কালো, বেশ কালো মানে শ্যাম বর্ণের একটা মহিলা বসে আছে, এবং সে শাড়ি পরা, সাদা রঙের একটা শাড়ি পরা, এবং তার শাখা সিঁদুর মানে তার হাতের মধ্যে মানে শঙ্খ পরা আর কি, শামুক ঝিনুকের কিছু অলংকার পরা, এবং সে তাকিয়ে আছে। এবং সে তাকে বলছে যে তুই তো অনেক মজার রে, তুই আমার সিঁদুর নিয়ে নিলি। তো সে কিন্তু তখন সিঁদুরটা বুঝতে পারতো না সিঁদুরটা কি। তো সে তখন তাকে বলে যে আমি তো জানি না এগুলো কি তোমার, আমি তো জানি না, আমি তো এই যে এইখানে পাইছি। বলে যে অসুবিধা নেই, তুই নে। তো তার সাথে আরও অনেক গল্প করে সে মহিলাটা, এবং অনেক বলে কোথায় বাসা, কোথায় কি, কোথায়, এগুলো তার সাথে গল্প করে। এবং সে সোহাগ তখন বলে যে তুমি গাছের ডালে বসে আছো কেন, নিচে আসো, নিচে আসো, কথা বলি। এবং সে বলে না, আমি নিচে আসতে পারি না, আমি এখানেই থাকি, তুই উপরে আয়, তুই উপরে আসবি। সোহাগ বলে না না, আমি উপরে যাব না। তো এরকম কথা বলে সোহাগ এক সময় বলে যে আমার বাসায় যেতে হবে, বলে সে দৌড় দেয় সেখান থেকে, এবং সে বাসায় চলে আসে। বাসায় চলে আসে, তার কাছে বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়, তার খুব ভালো লাগে সময়টা। সে বেশ মানে সে খুব এনজয় করেছে খেলাধুলা বা গল্প, তার খুব ভালো লেগেছে, একটা বন্ধুর মতো। তো সে কিন্তু এই জিনিসটা আর কাউকে শেয়ার করে না, বাসায় খাওয়া দাওয়া করে নিজের মতো থাকে। তার হাতে দাগ হয়ে গেছে, এখন সেই দাগগুলো সে ধোয়ার চেষ্টা করে, তার মাকেও দেখায় না, পকেটে হাত দিয়ে রাখে। তো এরকম করে সে পরদিনও সে যেটা করে, তার ক্লাসের পরে সরাসরি দৌড় দিয়ে সেখানে চলে যায়, এবং একদম মানে বাসায় এসে বইটা রেখে দৌড় দিয়ে চলে যায়। সে গাছের ওখানে যায়, যে সে ওই মহিলাকে পায় না, বাট সে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার সেই হাসির শব্দ শুনে, এবং আবার সেই মহিলা তার সাথে কথা বলে, এবং তাকে আবার যথারীতি বলে যে গাছে আয়, গাছে আয়। তো সে আর গাছে উঠবে না। মহিলা তাকে অনেক গাছে চড়াতে চায়, কিন্তু সে গাছে উঠবে না। তাকে মহিলা বলে তুই গাছে ধর, আমি তাকে টেনে তুলে নিয়ে আসবো। সে বলে না, সোহাগ আর আসতে চায় না। তো এরকম করে সোহাগ কিন্তু ওই দিনও চলে আসে, কিন্তু সে গল্প করে, কিন্তু তাকে একটা নেশা পেয়ে বসছে। সে বাসায় এসেও শুধু ভাবতে থাকে আমি যদি আবার যেতে পারতাম, আবার খেলতে পারতাম। তার কাছে মনে হয় যে সে একটা খেলার সাথী পেয়ে গেছে। তো আর একজন বড় মানুষ এভাবে কিন্তু তার সাথে কেউ খেলে না। আর বলাই বাহুল্য, সোহাগ বলেছিল তার বাবা মা খুব ফ্রেন্ডলি ছিল না তার সাথে যে খেলাধুলা বা গল্প গুজব এগুলো কিছুই করতো না তার বাবা মা। তার মা তার সংসার নিয়ে ব্যস্ত থাকতো, এবং মানে আসলে সময় তার সাথে খুব একটা যে কাটাতো তা না। আর তার বাবা তো কাজে থাকতেন, এবং তার বাবা মাঝে মাঝেই চলে যেতেন মানে তাদের ট্যুরে আর কি, এসে থাকতে, বাসায় থাকতে পারতেন না, ট্যুরে থাকতেন। তো সোহাগ এরকম যখন যাচ্ছে 3-4 দিন পরে তার মা হঠাৎ থেকে একটা খেয়াল করে যে কিরে তুই আজকাল যাস বাসার থেকে, তুই ফিরে আসিস অনেকক্ষণ পর, ঘটনা কি হয়েছে, কোথায় যাস? তো ওকে যখন চেপে ধরে, বেশ বলে যে আমি ওইখানে যাই। ওইখানে কোথায়? বলে যে ওইখানে গাছ আছে, গাছের কাছে যাই। ওখানে যে কি করিস? বলে যে ওইখানে ওই একটা আছে, এরকম খালা আছে, তার সাথে খেলি, এবং সেই খালা আমাকে গাছে উঠাইতে বলে, এবং খুব মজা লাগে। আমি কিন্তু গাছে উঠি নাই, আমার ইচ্ছা করে গাছে উঠতে। তো তার মা তো খুবই টেনসড হয়ে যায়, কোন খালা কি? তো তিনি বলাই তুই দাঁড়াতি কোথাও যাবি না। সোহাগকে আটকায় রেখে তিনি সোহাগকে বলে যে এটা কোন গাছ, দাঁড়া। তিনি পাশের বাড়িতে যান এবং যে খোঁজ নেন যে এখানে গাছ আছে কোথায়, মানে তিনি আসলে জানতেন না ওখানে গাছ সম্বন্ধে। তো তাদের পাশের বাসায় একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি বলে যে ওইখানে গাছ আছে, ওই গাছটা অনেক পুরনো একটা গাছ আছে ওইখানে। তো ওই গাছটাকে সাধারণত
তখনকার যারা ছিলেন ওখানে কিছু সনাতন ধর্মাবলম্বী ছিলেন, তারা সেখানে কিছু ফিতা বাঁধতেন, মানে ফিতা মানে কি সুতা বাঁধতেন তাদের কিছু মানে রিচুয়ালের অংশ হিসাবে, তাদের কোনো একটা রিচুয়াল ছিল, সেই রিচুয়ালের সুতা সেখানে বাঁধতেন এবং সেখানে তারা কিছু মানে কি বলেন মানত বা এরকম কিছু করতেন আর কি ওখানে গিয়ে। তো এরকম একটা ব্যাপার ছিল। সেই গাছটা সম্বন্ধে বলে যে গাছটা আসলে যে সেই তার প্রতিবেশী বলে যে গাছটা কিন্তু আসলে খুব একটা ভালো না, কেন আপনি কেন খবর নিতেছেন? তো প্রতিবেশীকে বলে যে আমার ছেলে তো এরকম যায় সেখানে। তো প্রতিবেশী তখন বলে এটা ভালো না, দুপুরবেলা আপনার ছেলে ওইখানে কেন যায়? তিনি কিন্তু সোহাগের মা মানে তার ছেলের ওখানে যে কারোর সাথে দেখা হওয়ার কথাটা চেপে যান। তো তিনি যেটা করেন, তিনি বুঝতে পারেন জিনিসটা সুবিধার না, তিনি সোহাগকে জোর করে বাসায় আটকে রাখেন, ওই দিন আর যেতে দেন না। তো সোহাগ খুব মন খারাপ করে, সে মানে তার মন খুব খারাপ, সে যেতে পারে না, তার খুব খারাপ লাগতে থাকে এবং সে মানে খুব মানে মন খারাপ করে তাকে মাকে বলে আমি যাই খালার সাথে দেখা করে বলে আসি যে আমি আজকে আসবো না। তার মা বলে না, কোনো দরকার নাই। তো এরকম না করে পরে সোহাগ আর যেতে পারে না। তো সোহাগ পরদিন সে বাসায় আসে, তার মা আবার তাকে আটকে রাখে। তো সোহাগ মনে করে যে একটা সময় কিন্তু সোহাগের কিন্তু খুব আশপাশ লাগছে যে সে যেতেই হবে। তো সে মনে করে যে আমি এক ফাঁকে যাই। তো এরকম সে তার মাকে ফাঁকি দিতে দিতে এক সময় সে সন্ধ্যার দিকে মানে ঠিক বিকাল সন্ধ্যা হয়ে যায়, ওই সময় সে দৌড় দেয় সেই গাছের ওখানে। যে বলে সে চিন্তা করে যে আমি যাব ওই খালাকে বলবো যে আমার আম্মা আসতে দিচ্ছে না, আমি পরে আসবো, এরকম বলে আমি চলে আসবো। তো এরকম চিন্তা করে সে দৌড়ে 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 কাছে কাছে যায়। তখনও বিকাল ছিল, যখন সে গাছের কাছে পৌঁছায় ওই জায়গাটায় তখন অলরেডি সন্ধ্যা টাইপের হয়ে গেছে, মানে সূর্য অনেকটাই নেমে গেছে। তো সে ওখানে যায়, দেখে গাছের নিচে অন্ধকার, মানে বেশ ওই জায়গাটা ছায়াটা আরও গাঢ় হয়ে গেছে আর কি, এবং ঠান্ডা লাগছে, শীত লাগছে। তো সোহাগ দৌড় দিয়ে যায়, যে ওখানে ডাকতে থাকে খালা খালা খালা, কেউ উত্তর দেয় না, কেউ নাই সেখানে। তো অনেকক্ষণ পরে সে শব্দ শুনে, সে যখন নাকি একটু হয়ে গেছে তখন ওই পাশ থেকে শব্দ শুনে যে তুই আসছিস, কেমন করে জানি বলে, একটু ডিফারেন্ট একটা কণ্ঠস্বর, যেরকম সে শোনে নাই সবসময়। তো সে বলে যে হ্যাঁ আমি আসছি, তুমি কই? তখন দেখে যে সে ডালের উপর থেকে সেই যে কালো মহিলাটা বসে আছে এবং তার চেহারা একটু ডিফারেন্ট, মানে একটু রেগে আছে মনে হয়। তো তুই আসলি না কেন এতদিন? তোরে গাছে আসতে বলি, তুই গাছে আসিস না, তুই গাছে আসলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তখন না সোহাগের একটু ভয় লাগে যে মানে এতদিন উনি যেভাবে কথা বলছেন সেইভাবে কিন্তু উনি কথা বলতেছেন না, তিনি একটু ডিফারেন্টলি রেগে রেগে কথা বলতেছেন এবং বাচ্চাদের কিন্তু এই টোনটা পছন্দ না। তো সোহাগ তখন বলে যে না আমি তো আসি না, আমার আম্মা আসতে দেয় না, আমি তোমাকে বলতে চাইছি যে আমি এখন আসতে পারবো না। তো বলে তুই গাছে আয়, তুই কাছে আয়, সামনে আয়, ডাকে সে আসে না। তো সেই মহিলা দেখা যায় গলা আরো চড়ায় ফেলতেছে, তুই সামনে আয়, মানে গলার টোনও চেঞ্জ হয়ে গেছে। তো সে সামনে সামনে আসতে চায় না। তো মহিলা এমন সময়, সোহাগ তো মানে দাঁড়িয়ে ছিল বেশ কিছুটা দূরে, হঠাৎ করে দেখে মহিলা করে এরকম একটা শব্দ করে হাতটা সামনে বাড়িয়ে দিয়েছে সোহাগের দিকে, এবং সে খেয়াল করলো যে মহিলার হাতটা অনেকটা লম্বা হয়ে গেছে, মানে তার হাতটা স্বাভাবিকের থেকে বেশ লম্বা হয়ে সোহাগের দিকে রিচ করছে, এবং সে মুখ দিয়ে একটা করে শব্দ করে এরকম করে হাত দিচ্ছে, এবং সোহাগ বেশ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দেখে যে মহিলার মুখ থেকে জিভটা বেরিয়ে আসছে এবং জিভটা প্রায় 1 থেকে 1.5 হাত পর্যন্ত বেরিয়ে গেছে ভেতর থেকে। তো সে তো প্রচণ্ড ভয় পায়, বা মানে বাচ্চা মানুষের মনোজগতে এটা বিশাল একটা মানে আক্রমণ ধরতে গেলে, তার মনে প্রচণ্ড মানে সে ভয় পেয়ে যায়। সে কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায়, কিন্তু পরের সেকেন্ডে সে কি মনে করে একটা ঝেড়ে দৌড় দেয়, এবং এই যে সে দৌড় দেয় এবং সে শব্দ পিছন থেকে অনেকক্ষণ পর্যন্ত শব্দ পায় তার পাশে, তার মনে হয় তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে সোহাগের আসলে আর কিছুই খেয়াল নেই, সেই বিভৎস চেহারাটা তার চোখের সামনে ভাসছে। সে বাসায় এসে তখন অন্ধকার হয়ে গেছে, সে মায়ের কাছে পড়ে, তার মা খুব টেনশনে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশেই। তাকে দৌড়ে আসতে দেখে তার মাও দৌড়ে আসে, এসে তাকে কোলে নেয়। কি হয়েছে দেখে সোহাগের শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, জ্বর এসে গেছে, এবং তাকে তার মা তাড়াতাড়ি তাকে মানে হাত মুখ ধুইয়ে মাথার মধ্যে পানি পট্টি দেয়। বলে কি হয়েছে? তখন সোহাগ প্রলাপ বকতে থাকে তার মার কাছে, এবং সে বলে যে আমাকে এরকম ধরতে আসছে, আমাকে ধরতে আসছে। তো এই প্রলাপটা একসময় বাড়তে থাকে এবং রাত হয়, গভীর রাত হয়ে যাচ্ছে, বাড়তে থাকে। এবং ওই সময় দুর্ভাগ্যবশত সোহাগের বাবাও গ্রামে নেই, তিনি গেছেন ট্যুরে শহরে। এবং রাতের বেলা সোহাগের মা খুব টেনশনে ছিল তাকে নিয়ে, এবং তার গায়ের মধ্যে তিনি পানি পট্টি দিচ্ছেন, এবং তিনি ছেলেকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে বাবা, সব ঠিক আছে? তিনি যতটুকু দোয়া দুরুদ পারেন পড়ে ফু দিচ্ছেন ছেলের গায়ে। তো এক সময় তিনি দেখেন যে
মানে সোহাগ প্রলাপ বলছে এবং সোহাগ এক সময় উঠে বসে বলে মা আসতেছে মা আসতেছে মা আসতেছে বলতেছে এরকম। তো এরকম যখন বলতেছে মা আসতেছে তখন সে দেখে যে তাদের যে সামনে যে দরজাটা, রুমের যে বাসার যে মেন দরজাটা যেটা নাকি দিয়ে উঠোনে যাওয়া যায়, সেটার মধ্যে খটখট খটখট করে শব্দ হচ্ছে এবং মনে হচ্ছে কেউ ধাক্কাচ্ছে। তো সোহাগের মা তখন বলে এই কে, কোনো উত্তর নাই এবং আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার খটখট শব্দ হয়। তখন সোহাগের মা যতটুকু দোয়া পারত তিনি জোরে জোরে পড়া শুরু করেন, তিনি জোরে জোরে পড়তে থাকেন এবং এক সময় দেখা যাচ্ছে যে ওই শব্দটা থেমে যায় এবং ঠিক অনেকক্ষণ পর আবার শুরু হয়। তো যতক্ষণ হয় তিনি ছেলের পাশে বসে দোয়া পড়েন। তো পরদিন তিনি এভাবে করে ওই দিন ফজরে আজান দেয়, দিনটা চলে যায়, মানে রাতটা চলে যায়, দিন হয় এবং তিনি সকাল হওয়ার পরপরই তিনি সোহাগকে কোলে করে নিয়ে চলে যান ওখানকার কাছাকাছি যে ইমাম সাহেব আছে তার কাছে চলে যান। ইমাম সাহেব খুব ভালো মানুষ ছিলেন, তাকে তিনি খুব বকা দেন। ফার্স্টে সোহাগের মাকে বলেন যে আপনি একজন মা, আপনি ছেলেকে এভাবে আনঅ্যাটেন্ডেন্ট কেন রাখেন, তিনি কেন ছেলে এভাবে দুপুরবেলায় চলে যায়, এটা তো ঠিক না। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভর দুপুরে অনেক খারাপ জিন চলাফেরা করে এবং এদের অনেক 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 খারাপ মানুষের উপর আসর করে এবং ছোট বাচ্চাদেরকেও তারা আসর করে এরকম। ইমাম সাহেব সোহাগকে দেখেন তখনও তার গায়ে জ্বর ছিল। ইমাম সাহেব সোহাগকে দেখে মাথায় হাত বুলান এবং তাকে বলেন যে আমি তোমাকে পড়ে দিচ্ছি, তোমার উপর নজর পড়েছে, তোমাকে কেউ মানে তার মাকে বলে যে তাকে কেউ এখনো পজেস করে নেই, বাট তার উপর নজর পড়েছে, তাকে নিয়ে যেতে চায় এবং সে একটা বাচ্চা বলে তাকে ফেরেশতারা গাইড করে এবং এই কারণে কিন্তু তাকে তখন পর্যন্ত টেনে ধরে নিতে পারেনি উপরে। ওইটা কিন্তু একটা খারাপ জিন, যেটা শুনে বলে তাকে যে কাছে নিতে যায়, একটা খারাপ জিন, বাচ্চা বলেই তাকে নিতে পারেনি উপরে। তো তিনি সোহাগকে দোয়া পড়ে দেন এবং পানি পড়ে দেন, ফু দেন এবং তিনি বলেন যে আমি প্রতিদিন বিকালে এসে তোমাকে আমি মানে ঝেড়ে যাব, ফু দিয়ে যাব। তো তিনি সোহাগকে ওই দিনের মতো বাসায় পাঠিয়ে দেন, পানি পড়া দিয়ে এবং বলে যে আপনি রাতের বেলা বেরোবেন না, ছেলেকেও বেরোতে দিবেন না এবং তিনি বলে যে আমি রাতের বেলা বসে দেখবো যেটা কি করা যায়। তো যাই হোক, তো এরকম অবস্থায় সোহাগকে বাসা পাঠিয়ে দেন, বলে রাতের বেলা বেরোতে দিতে না, বাসার বাইরে যেতে না, এরকম অবস্থায় রাখতে এবং বলে 2-1 দিন দরকার স্কুলে দিয়েন না। তো সোহাগের মা সেভাবে তাকে আর স্কুলে পাঠায় না 2-1 দিন। তো এর মধ্যে যেটা হয়, পরবর্তীতে আস্তে আস্তে সোহাগের জ্বর কমে আসে এবং সোহাগও সুস্থ হয়ে যায়। সোহাগ নাকি ঘুমে স্বপ্ন দেখতো, খুব বাজে স্বপ্ন দেখতো। তো একসময় সোহাগ মোটামুটি মাশাল্লাহ ভালো হয়ে যায়। তো সোহাগের মা, সেই ইমাম সাহেব একদিন আসেন, আবার এরকম বিকালে আসেন, এরকম এর মধ্যে এসে উনি ঝেড়ে গেছেন পরে। তো কিছু বলেননি সোহাগের মাকে এবং পরবর্তীতে তিনি জিজ্ঞেস করেন যে ইমাম সাহেবকে যে আসলে কি হয়েছে, মানে আপনার সোহাগ এখন কিন্তু মোটামুটি সুস্থ, ওকে মানে নর্মালি আমি চলাফেরা করতে যাই। বলছে নর্মাল চলাফেরা মানে আপনি অবশ্যই তাকে এরকম দুপুরে ছেড়ে দিবেন না, তাকে রাতটা ছেড়ে দিবেন না, ছোট ছেলে পেলেকে দেখে রাখতে হয়। আর আমি আসন দিয়েছিলাম, আসন দিয়ে বসে সেই জিনের সাথে কথা বলছি। সেই জিনটা অনেক একটা বাজে জিন, সে একটা মানে একটা খারাপ জিন, তার বয়স 300 বছর এবং সে ওই গাছটার ওখানেই থাকে এবং তার ওখানেই বসবাস এবং সে কিন্তু মানে মোটামুটি মানে খুব বদনিয়তেই ছিল আপনার ছেলেটাকে নিয়ে। তা আমি তার সাথে কথা বলছি, আমি তাকে বুঝাইছি সে যাতে কখনোই আপনার ছেলের দিকে আর না তাকায় এবং আমি তাকে বুঝাইছি, তাকে বলছি এবং সে কিন্তু আছে। সুতরাং আপনারা ওই গাছটার কাছে আপনার ছেলে জানি না যায়। আর আমি নিজে পার্সোনালি, ইমাম সাহেব বললেন যে আমি নিজে যেসব বাচ্চারা আমার কাছে পড়ে আমি সবাইকে বলবো ওই গাছটাকে অ্যাভয়েড করে যেতে। তো এরকম অনেক জিন আছে, খারাপ জিন, যারা এরকম ঘোরাফেরা করে এবং তারা কিন্তু হঠাৎ করে মানুষকে পেলে পজেস করে বসতে পারে। তো সুতরাং সাবধান। তো এই বলে দেয় সোহাগের মাকে এবং সোহাগের মা তখন সোহাগকে বাসায় এরপর থেকে টেক কেয়ার করে এবং এভাবেই সোহাগ আস্তে আস্তে বড় হয় এবং সোহাগের জীবনে এটা একটা মনে রাখার মতো কাহিনী এবং সেটা সে শেয়ার করে ফেলেছে আমাদের সাথে এবং যেভাবে শেয়ার করলো আমি তার থেকে মানে চেষ্টা করেছি আমার মতো করে বর্ণনা করতে সোহাগের রিকোয়েস্টেই এবং আশা করি আপনাদের ভালো লেগেছে কাহিনীটা। আর এই তো ছিল সোহাগের কাহিনী। তো আজকে এ পর্যন্তই। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই,
আশা করি আপনি ভালোই আছেন, আর আমি চাই আপনি সব সময় ভালোর দলেই থাকবেন। আমি মোহাম্মদ রাকিব হোসেন হৃদয়। আমার বাড়ি জামালপুর জেলা তুলসীরচর ইউনিয়নের কালজিয়ার চর গ্রামে। এর আগে আমি ইফরিত জিনের ঘটনাটা বলেছিলাম, কিন্তু ঘটনা শেষ করার অনুমতি পাইনি। কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি। রিপন কবিরাজ আমার বন্ধু, ও আমাকে ওর কাকার পরিণতি কি হয়েছিল তা শেয়ার করতে আমাকে মানা করে দিয়েছিল। এজন্যই আমি বাকি অংশটুকু শেয়ার করতে পারিনি। কিন্তু রিপন আমাকে আরো ভয়ঙ্কর কিছু ঘটনা শেয়ার করেছে। আজ আপনাকে একটি ঘটনা শোনাবো। ঘটনাটি ভালো লাগবে শেয়ার করবেন। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমি হৃদয় গাজীপুরের কোনো এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। একদিন বিকেলবেলা হঠাৎ রিপন কল করে আমাকে। আমি কলটা রিসিভ করি। ও ওপার থেকে বলল, কিরে মোটু, কেমন আছিস? দাঁড়ান বুঝিয়ে বলি। মোটু বলতে আমাকে বলছে আমি দেখতে একটু মোটা, তাই বন্ধুরা সবাই আমাকে মোটু বলে খেপায়। রিপন বলল, কিরে ভুলে গেলি নাকি আমারে? কোনো খোঁজ খবর নাই। কাকার ঘটনাটা শুনলাম তুই নাকি শোনাই দিছস কোন একটা ভূতের ঘটনার মধ্যে। ঘটনা সত্য? আমি বললাম, শেয়ার করেছি তো। কেন, তোকে না জানালাম ভৌতিক কথা নামক একটা শোতে তোর ঘটনা শেয়ার করা হয়েছে? রিপন বলল, কইছিলি তো, এখন আর বাকি অংশ কোন দরকার নাই। তোর আরো ভালো ঘটনা দিব কমুনে, তুই বাড়িতে আয়, ভালো থাকিস। এই বলে রিপন ফোন কেটে দিল। তার দুদিন পরে আমি বাড়িতে চলে যাই আর রিপনের সাথে দেখা করি। আমি রিপনকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। তাকিয়ে থাকি আর দেখি আমার ন্যাংটা কালের বন্ধু রিপন। স্কুলে যখন পড়তাম তখন ওর 5 থেকে 6টা গার্লফ্রেন্ড থাকতো। আজ দেখছি একদম আলাদা মানুষ। সাদা পাঞ্জাবি পরা, লম্বা দাড়িওয়ালা একজন হুজুর। আমি ওকে বললাম, বন্ধু তুই তো একদম পুরাই বদলে গেছিস। রিপন তখন বলে উঠলো, আরে না, আগের মতোই আছি, শুধু চিন্তা ভাবনা একটু চেঞ্জ করছি আর কি। বাদ দে, তোর কি খবর বল। আমি বললাম, আছি আর কি, তুই না আমাকে ঘটনা বলবি? রিপন বলল, কইছিলাম তো, কিন্তু তুই এখনই শুনবি? আমি বললাম, এখনই শুনবো। রিপন বলতে শুরু করলো, তাহলে শুন। আমি যখন ইফরিতকে নিয়ে মানুষের সেবা করতে শুরু করলাম তখন মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলো। আমি মনে মনে চিন্তা করি, মানুষ ভালো কাজ করলে আমিও ভালো কাজ করব এবং এভাবে জীবনটা পার করে দেব। আর তখন ইফরিত আমাকে বললেন, রিপন, তুমি যা চিন্তা করছো খুব ভালো চিন্তা করছো। আমি তোমার প্রতি আরো খুশি হলাম। তুমি মানুষের সেবা করবা, বিনিময়ে কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে তোমার যদি মনে হয় তুমি তার উপহার নিলে সে খুশি হবে, অবশ্যই তুমি নিতে পারো, কিন্তু বিনিময়ে কিচ্ছু চাইতে পারবে না। এতে আমার শক্তি বিনষ্ট হয়ে যাবে। একদিন আমি আমাদের বাজারে বসে বসে চা খাচ্ছিলাম। আমার কাকা আমাকে দেখে বলল, কি রে রিপন, অনেক বড় কবিরাজ হয়ে গেছিস দেখা যায়। মনে রাখিস, আমি তোর বলি কিন্তু দিবই। আমি মনে মনে কাকাকে ক্ষমা করে দেই আর সেখান থেকে চলে আসি। তখন পেছন থেকে একটা লোক আমাকে আমার নাম ধরে ডাক দেয়, এই যে রিপন ভাই, শুনছেন? আমি পিছন ফিরে তাকিয়ে দেখি 25 থেকে 28 বছরের একজন লোক। আমি তাকে সালাম দিয়ে বলি, আরে কিছু কইবেন নাকি? লোকটা বলল, হ্যাঁ ভাই, আমি আপনারে খুঁজতেছি। আমি বললাম, কেন, কি হয়েছে? আমারে খুঁজতেছেন কেন? লোকটা বললেন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, আর বাড়িতে গেলে সব বুঝতে পারবেন। আমি বললাম, ওনেন ভাই, আমি কারো বাড়িতে হুট করে চলে যাই না। কেউ যদি আমার কাছে আসে সমাধানের জন্য তবে আমি তার বাসায় যাই, দাওয়াত দিলে তবে যাই, না হলে যাই না। আপনি চলে যান, আমি আপনার সমস্যা বুঝতে পারছি, আমি রাতে চলে আসবো। তখন লোকটি বলল, আপনি আমার বাড়ি চিনেন? আমি কইলাম, শুনেন, আমি এমন একজন মানুষ, যদি কারোর সাথে 5 মিনিট কথা বলি তবে তার অতীত ঘটনা সব কিছু বুঝতে পারবো। আর আপনি বলছেন আপনার বাড়ি চিনতে পারবো না? কি বলেন এগুলা? আপনি যান, আমি রাতে চলে আসবো। আর এই সময়ের মধ্যে ইফরিত আমাকে ওই লোকটির সব সমস্যার কথা বলতে শুরু করলো। আমি তখন ইফরিত জিনকে বললাম, কি করা যায়, কিছু একটা উপায় বের করে দেন। ইফরিত বলল, তুমি আগে বাড়িটাতে যাও, বাকি আমি বলে দিব। তুমি শুধু কি কি করবো আমি সব বলে দেব। আমি ইফরিদের কথা মতো চলে গেলাম ওই লোকের বাড়িতে। আমি বাড়িতে যেয়ে দেখি বাড়িটা পুরাই অন্ধকার, কারেন্ট নাই। আমি ওই লোকটাকে বললাম, কারেন্ট কই মিয়া? লোকটা বলল, ভাই, গত 5 দিন লাইট জ্বলে না,
কারেন্ট নাই, এজন্য অনেক বিপদে আছি। আমি বললাম, কই রোগী কই? তখন আমি শুনতে পেলাম ওনার একটা ঘর থেকে বলছে, ইফরিতের চামচা রিপন, কেমন আছিস? ওই কই ইফরিত, কই? ওকে ডাক, ওর সাথে কথা আছে আমার। অনেক দিন ওরে দেখি না, ডাক 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 না আমারে, আমার কাছে ডাক। আমি তখন ওই ঘরের দিকে যেতে শুরু করি। ওই ঘরের সামনে যে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এবং ভয়ঙ্কর এক কণ্ঠে হাসছে আর বলছে, আয় ইফরিতের চামচা, আয় আয় আমার কাছে আয়। আমি মনে মনে ইফরিতকে স্মরণ করি, কিন্তু ইফরিত কোনোভাবে দেখা দিল না। আর আমি কিছু মঞ্চ পাঠ করতে লাগলাম। এই মেয়েটা আমাকে বলল, পাঠ কর, আরো জোরে জোরে পাঠ কর। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর তোর ইফরিতকে কোনোদিন আমার এই ঘরে আসতে পারবে না। তুই চলে যা, তুই চলে যা। এই বলে মেয়েটা আমাকে রীতিমতো ধাক্কা দিল এবং আমি পড়ে যাই। আমি আছাড় খেয়ে রীতিমতো ওই ঘরের বাইরে রীতিমতো পড়ে যাই এবং আমি মেয়েটার বাবাকে বলি, তার সাথে কি কি ঘটেছে আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। মেয়ের বাবা আমাকে বলতে শুরু করলো, আমার নাম কাদের মিয়া, সবাই আমাকে কোদু বলে ডাকে। আমি বিয়ে বাড়িতে রান্নার কাজ করি। এমন একদিন আমি আমাদের গ্রামের বাড়ি থেকে 5 থেকে 6টা গ্রাম পরে এক মন্ডলের মেয়ের বিয়ের রান্নার কাজ পাই। এতে ভালো টাকা দিবে, তাই আর দেরি না করে আমি রান্নার জন্য চলে যাই। আমার সাথে আরো 3 জন ছিল। এদের মধ্যে একজনের নাম ফারুক। এই ফারুক আমার মেয়েকে পছন্দ করত, আমার মেয়েকে বিরক্ত করত। আমার মেয়ের নাম রূপা। রূপা একদিন আমাকে বলল, বাবা ফারুক আমাকে খুব খারাপ প্রস্তাব দেয়। এই কথা শুনে আমার মাথা গরম হয়ে যায় আর আমি ফারুকদের বাসায় চলে যাই এবং ফারুককে ইচ্ছা মতো মারি। আর ফারুকের বাবাকে বলি, তোর ছেলে যদি আর আমার মেয়ের বিরক্ত করে তাহলে তোর ছেলের মেরে ফেলব, মনে রাখিস। তার ঠিক 1 মাস পরে এই ফারুক আমাদের বাড়িতে আসে আর রূপার কাছে ক্ষমা চায়। আমি বললাম, তুই এখানে কেন? তখন ফারুক বলল, কাকা আমারে মাফ করে দেন, রূপা আমার বোনের মতো লাগে, আমারে মাফ করে দেন, জীবন আর রূপারে কোন রকম খারাপ দৃষ্টি দেখাবো না। তখন আমি বললাম, ঠিক আছে চলে যা তাহলে। তখন ফারুক আমাকে বলল, কাকা আমাকে একটা কাজ দিবেন, একটা কাজের খুব দরকার আমার। আমি তখন মনে মনে ভাবলাম, আমার তো একজন লোক লাগবে, এত বড় অনুষ্ঠান সামাল দেওয়া কি সম্ভব? সাথে কিছু লোক থাকলে কাজটা সহজ হবে। তাই ওকে সাথে করে নিয়ে আসি। অনুষ্ঠান শেষ করতে করতে রাত হয়ে যায়। তখন আমার সাথে আর 2 জনকে বিদায় দিয়ে আমরা 2 জন মানে ফারুক আর আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর ফারুকের বাড়ি আমার বাড়ি থেকে 1 ঘন্টার পথ এবং 1 ঘন্টা হাঁটতে হবে। তাই আমি ফারুককে বললাম, আজ তুই আমার বাড়িতে থেকে যা, কাল সকালে চলে যাবি। এই কথার সাথে সাথে ফারুক রাজি হয়ে গেল। আমরা বাড়িতে চলে আসলাম আর শুয়ে পড়লাম। আমি ঘুম থেকে উঠে দেখি ফারুক চলে গেছে। আমি ভাবলাম এত তাড়াতাড়ি চলে গেল। তাই যাই হোক, দিন ভালোই যাচ্ছিল আমাদের। হঠাৎ একদিন রূপা ঘুম থেকে উঠে কলা বাগানের দিকে চলতে শুরু করলো। আমার একটা বাজে স্বভাব আছে, আমি রাতের বেলা বাড়ির উঠোনে পাটি বিছিয়ে অনেক রাত পর্যন্ত শুয়ে থাকতাম। সেদিনও শুয়েছিলাম। তখন দেখি রূপা কলা বাগানের দিকে যাচ্ছে। আমি রূপাকে ডাকলাম, কখনো কথা বললো না, হাঁটতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা চেপে ধরি। রূপার সাথে সাথে মাটিতে পড়ে যায়। আমি সাথে সাথে ওকে ঘরে তুলে নিয়ে আসি রীতিমতো। কিছুক্ষণ পর রূপার হুঁশ আসে। আমি রূপাকে বললাম, কি রে মা, তোর কি হয়েছে? তুই কলা বাগানের দিকে হাঁটতেছিলি কেন? আমার কথা শুনে হাসতে লাগলো আর ভয়ঙ্কর এক কণ্ঠে আমাকে বলল, কয়দিন দেখে রাখবি? কয়দিন দেখে রাখবি? আমি নিয়ে যাবই। এরকম ভয়ঙ্কর এক কণ্ঠে কথা বলে ভয়ঙ্কর এক হাসি দিল। পরের দিন আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যাচ্ছিলাম। তখন দেখি রূপার ঘর থেকে কান্নার শব্দ আসছে। তখন আমি রূপার ঘরে গিয়ে দেখি রূপা শূন্যে ভাসছে আর রূপার বুকের উপরে কালো একটা অবল দাঁড়িয়ে কান্না করছে। এইটা দেখে আমি যত সূরা জানি সব পাঠ করা শুরু করলাম। তারপর আমাকে পেছন থেকে একটা হাত এসে আমার ঘাড়ে ছুঁড়ে মারলো আর কান্নার শব্দ থেমে গেল একেবারে। আমি কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল পুরো বিষয়টা। পরে পাশের বাড়ির রহিম ভাই আপনার কথা বলে, ভাই এখন যেভাবে হোক মেয়েটাকে বাঁচান, আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি লোকটাকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা বাবা থামেন, দেখছি কি হয়।
মনে হচ্ছে ব্যাপারটা বড় কিছু একটা হতে যাচ্ছে। আমার জিন এই ঘরে প্রবেশ করতে পারছে না, তার মানে এখানে ভালো শক্তিধর জিন আছে এবং ভয়ঙ্কর কিছু বসবাস করছে। আচ্ছা, আজ আমাকে কিছু কাজ করতে হবে, আমি কাল আসবো। আজ এই ঘরে কেউ যাবেন না, আর এই তাবিজগুলো রাখেন, এগুলো সব সময় পড়ে থাকবেন, তাহলে ওই শয়তান আপনারা কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে আমি চলে আসি। তারপর বাড়িতে এসে ইফরিতকে স্মরণ করি, আর ইফরিত সাথে সাথে চলে আসে। আমি ইফরিতকে কিছু বলার আগেই ইফরিত আমাকে বলতে শুরু করলো, রিপন শোনো, আজ আমি তোমার কোনো সহযোগিতা করতে পারিনি, কারণ ওই বাড়িতে জিনটা আছে, ওই জিনটা আমার বড় ভাই, ওর নাম হচ্ছে ইফরি, আর ওর শক্তি আমার চেয়ে অনেক বেশি। আমি যখন তোমার সাথে ওই বাড়িতে যাই তখন 1000-এর বেশি জিন আমাকে আটকে রেখেছিল, তাই আমি তোমার সাথে যেতে পারিনি। ওর সাথে আমার সামনাসামনি লড়াই করা সম্ভব নয়, তোমাকে কিছু কাজ করতে হবে। তুমি যদি করতে পারো তাহলে ইফরি জিনকে তুমি বসে আনতে পারবে, ও তখন তোমার গোলাম হয়ে যাবে, কিন্তু এই কাজটা অনেক কঠিন হবে রিপন। আমি বললাম, যত কঠিন হোক না কেন, মানুষের সেবা করা আমার দায়িত্ব। আমি চিন্তা করছি এই সেবা করতে যে আমার জীবন চলে গেলে চলে যাক, কোনো সমস্যা নেই, আমি আমার জীবন বাজি রেখে হলো চেষ্টা করব। আপনি শুধু উপায়টা বলে দিন। ইফরিত জিন তখন বলতে লাগলো, শুনো, তুমি আজ রাত ঠিক 2:30 ওই বাড়ির কলা বাগানে যাওয়া। সেই কলা বাগানে প্রথম 10টা কলা গাছের পরে 11 নম্বর গাছটার কাছে যেতে হবে। তোমাকে সেই গাছের নিচে দেখবে একটা মাটির হাঁড়ি, ওই মাটির হাঁড়ি তোমাকে নিয়ে আসতে হবে, আর ওর ভেতরে যা কিছু আছে সব কিছু আগুনে পুড়িয়ে দিতে হবে। আর একটা কথা, রূপার উপরে কালো জাদু করা হয়েছে, আর এই কাজটা তোমার কাকা করেছে। এই কথাটা শুনে আমার মাথাটা রীতিমতো গরম হয়ে গেল। আমি বললাম, যে আমাকে মারার চেষ্টা করছিল আমি তারা ক্ষমা করে দিয়েছিলাম, আজ সে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। আমি ইফরিতকে বললাম, আচ্ছা কালো জাদু করলোটাকে? ইফরিত বলল, ওই ছেলের নাম হচ্ছে ফারুক। ফারুক রূপাকে ভালোবাসার অপরাধে ফারুককে অনেক মারধর করেছে রূপার বাবা এবং অপমান করেছে, তাই সেই কষ্টের কারণে ফারুক তার নিজের একটা হাত বলি দেয় এই ইফরিজিনের জন্য, আর 101টা মানুষের কাটা মাথা ধারা এই ইফরিজিনকে বশ করে তোমার কাকা, আর ওই জিনকে দিয়ে রূপার উপরে, যাতে রূপা ধীরে ধীরে মারা যায়। তখন আমি বললাম, কিভাবে বাঁচানো যাবে এই রূপাকে? ইফরিত বলল, শোনো রিপন, ওই মাটির হাঁড়িটা তুমি আগুনে পোড়ানোর সময় দেখবে একটা লম্বা চুল আগুনে ভাসবে, ওই চুলটা তুমি একটা বোতলে বন্দি করে রাখবে, তারপরে তুমি ওই বাড়িতে গিয়ে এই চুলটা ইফরিকে দিবে এবং দেখবে তখন সবকিছু তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই তাড়াতাড়ি ওই কলা বাগানে যাও আর ওই তাবিজটা নাও, এখানে 1000টা পুঁতি আছে। তুমি যখন ওই বাগানে যাবে তোমাকে আটকাবার চেষ্টা করবে তোমার কাকার পাহারাদার জিন, তোমার প্রতি কদমে কদমে আঁচড় অনুভব করবে, আর তুমি পুঁতির গায়েব হয়ে যাবে। তোমার প্রতিটা কদমে কদমে আঁচড় অনুভব করবে তুমি, আর একটি করে পুঁতি গায়েব হয়ে যাবে, আর তার সাথে সাথে একটি করে জিন চলে যাবে। এভাবে সবগুলো পুঁতি যদি গায়েব হয়ে যায় তাহলে তোমার মরণ হবে, তুমি সেখানে মারা যাবে। যদি একটা পুঁতিও থাকে তাহলে তুমি মাটির হাঁড়িটা নিতে সক্ষম হবে। ইফরিতের কথা অনুযায়ী আমি ওই বাগানে রাত 2:30টার দিকে চলে যাই এবং গিয়ে দেখি অনেকগুলো দাঁড় কাক বলতে আমরা বড় কাককে দাঁড় কাক বলি, অনেক বড় বড় কাক যাদের চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি সময় নষ্ট না করে সামনে যাওয়া শুরু করি। ঠিক ইফরিতের কথা অনুযায়ী একটি একটি করে আঁচড় অনুভব করছিলাম। আমার পিঠের মধ্যে মনে হচ্ছিল কেউ ধারালো চাকু দিয়ে পিঠে আঁচড় দিচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর দেখি সবকিছু বন্ধ হয়ে যায়, কোনো দাঁড় কাক নেই, কোনো আঁচড় নেই। পরে দেখি আমার হাতে মাত্র 2টি পুঁতি আছে। আমি বুঝতে পারলাম এখানে আমি ছাড়া আর কেউ নেই। আর বাতাসে কিছু শব্দ আমার কানে আসছে, বলছে, রিপন তুমি পেরেছো, তাড়াতাড়ি মাটির হাঁড়িটা নিয়ে যাও। আমি 11 নম্বর গাছের কাছে যেতেই দেখি মাটি থেকে একটা হাঁড়ি উপরে উঠে আসলো। আমি হাঁড়িটা নিয়ে বাড়িতে চলে আসলাম এবং আগুনে পুড়িয়ে দিই। ঠিক একটা বড় চুল আগুনে ভাসছে। আমি আর দেরি না করে বোতলের মধ্যে ঢুকিয়ে নিই এবং ওই বাড়ির দিকে যেতে লাগি। আর ওই বাড়ির সামনে গিয়ে দেখতে পাই রূপার মধ্যে থাকা ইফরিত জিন
খুব সুন্দর করে সালাম দিতে শুরু করলো আমাকে। আমি সালামের উত্তর দিয়ে ঘরে ঢুকি আর দেখি রূপা মাথা নিচু করে আমাকে বলতে শুরু করলো, আমি ইফরিতের বড় ভাই। আমাকে বশ করেছে ওই খারাপ কবিরাজ। আমরা মানুষের মাথা খুব পছন্দ করি। আমাকে স্মরণ করে 101টা মাথা দেয় ওই তান্ত্রিক, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমার মাথার চুল ছিঁড়ে নেয় আর আমাকে দিয়ে কালো জাদু করায়। আমি বললাম, তুমি এই মেয়েকে ছেড়ে চলে যাও, আমি তোমার চুল তোমাকে ফিরিয়ে দেব। তখন ইফরি বলল, না, ওই চুল তোমার কাছে থাকো। আমি জানি তোমার কাছে আমার চুল থাকলে আমাকে দিয়ে তুমি খারাপ কাজ করাবে না। ইফরিত যেমন তোমার কাছে আছে, ঠিক আমিও তোমার সাথে থাকতে চাই। আমি বললাম, ঠিক আছে, আপনি এখন চলে যান রূপার কাছ থেকে। তখন ইফরি চলে যায় আর রূপা মাটিতে লুটিয়ে পড়ে। ওকে আমি পড়া পানি দিয়ে হুঁশ ফিরিয়ে আনি আর রূপার বাবা ফারুককে কথাটা বলি। রূপার বাবা রীতিমতো রেগে গিয়ে ফারুককে খুন করার কথা বলে। আমি রূপার বাবাকে থামিয়ে দিয়ে বলি, যা হয়েছে ভুলে যান মিয়া, আর ফারুককে ক্ষমা করে দেন। আমি ফারুকের পেছনে একটা জিন লাগিয়ে রেখেছি, যদি আবার কিছু করতে চায় তাহলে ওই জিনটা ওকে মেরে ফেলবে। এই বলে আমি বললাম, আচ্ছা আমার কাজ শেষ, আর একটা কথা, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? আমি চলি। তখন রূপার বাবা আমাকে 10,000 টাকা আমার পকেটে তুলে দেয় আর বলে, আমি জানি আপনি কোনো হাদিয়া নেন না, কিন্তু আমি আপনাকে হাদিয়া দিচ্ছি না, আমি আপনাকে খুশি হয়ে টাকাটা দিলাম। ভাই, না করবেন না, না নিলে আমি অনেক কষ্ট পাবো, আর নিলে অনেক খুশি হব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে চলে আসি। এরপর থেকে ইফরিদ আর ইফরি ওরা 2 ভাই এখন আমার সাথে আছে। আমি এখন ওদের দুজনকে নিয়ে মানুষের সেবা করি। জেফরি ভাই, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আমি সঙ্গত কারণেই আমার নাম এবং পরিচয় প্রকাশ করছি না। আমি বর্তমানে আমেরিকার মিশিগান স্টেটে স্থায়ীভাবে বসবাস করি। আজকে আমি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সত্য ঘটনা আপনাদেরকে লিখে পাঠাচ্ছি। আশা করি ভালো লাগলে স্টোরি অনুষ্ঠানে পড়ে শোনাবেন। ঘটনার শুরু 2016 সালের দিকে, যখন আমি প্রথমবার গর্ভবতী হই। প্রথম সন্তানকে নিয়ে আমার এবং আমার স্বামীর আনন্দের কোনো সীমা ছিল না। প্রেগন্যান্সির শুরুর দিকটা বেশ ভালো কাটলেও আস্তে আস্তে আমার শরীর খুব খারাপ হতে শুরু করে। আমি মারাত্মকভাবে অসুস্থ বা সিক হয়ে পড়ি। কোনো খাবারই মুখে তুলতে পারতাম না। দিন দিন মাত্রাতিরিক্ত শুকিয়ে কঙ্কাল সার হয়ে যাচ্ছিলাম। চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষা করেও আমার এই চরম অসুস্থতার কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছিলেন না তারা। আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি তখন খুব জোর দিতে থাকলেন যে কোনো একজন ভালো মুসলিম আলেমের কাছ থেকে যেন একটা তাবিজ কবজ নিয়ে করিয়ে নিয়ে আসি। যেহেতু আমি আধুনিক যুগের মেয়ে এবং এসব একদমই বিশ্বাস করতাম না, তাই শাশুড়ির কথাটাকে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। তার কথায় আমি কোনো গুরুত্ব দিইনি। আর তার ঠিক কিছুদিন পরই 4 মাসের মাথায় এক রাতে আমার প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে আমার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায়। পরে ডক্টরের মাধ্যমে জানতে পারেন যে আমার গর্ভের সন্তানটি একটি ছেলে সন্তান ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ি। সারাক্ষণ কেঁদে কেঁদে দিন কাটাতাম। এই মর্মান্তিক ঘটনার প্রায় 1 মাস পরের কথা। একদিন আমি আমাদের বাড়ির বেসমেন্টে গিয়েছিলাম জামা কাপড় ক্লিন করার জন্য। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর হঠাৎ করেই আমার বেডরুমের দিকে যে নিচের অংশটা আছে বা সিলিং আছে সেখানে আমার চোখ গেল। দেখলাম অন্ধকারের মতন সেই জায়গায় কিছু একটা ভাঁজ করে গোজানো ছিল।
আমি কৌতূহলবশত কাছে গিয়ে হাত বাড়িয়ে সেটা টেনে বের করলাম। আর সেটা বের করতেই আমার পুরো শরীর ভয়ে হিম হয়ে গেল। দেখলাম কালো কাপড়ে শক্ত করে মোড়ানো একটা পুতুল, যার পেটের ঠিক মাঝখানটায় একটা ধারালো সুই বা পিন গেঁথে দেওয়া আছে। আমারও বুঝতে বাকি রইল না যে এটা কোনো ভালো জিনিস নয়। মনে তীব্র সন্দেহ ও ভয় আমার জেগে ওঠে। আমি পুতুলটা নিয়ে সোজা একজন বিজ্ঞ ও অভিজ্ঞ আলেমের কাছে গেলাম। উনি পুতুলটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন এবং ওনার চোখ মুখ গম্ভীর হয়ে গেল। তিনি সাথে সাথেই বললেন, ইটস আ ভুডু ডল। কেউ তোমার ওপর, তোমার সন্তানের ওপর অত্যন্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। বাট হাউ ডিড দে গেট ইউ? তারা কিভাবে তোমার এত কাছে পৌঁছালো? আলেমের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে এই সুদূর প্রবাসে আমার নিজের ঘরে ঢুকে আমার এত বড় ক্ষতি কে করতে পারে। কার সাথে আমার এমন শত্রুতা? কোনো উত্তর না পেয়ে আস্তে আস্তে আমি মানসিক শান্তি ফেরাতে পুরো বিষয়টা মন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। এরপর কেটে গেল অনেক কয়েকটা মাস। 2017 সালে আমি আল্লাহর রহমতে আবারও প্রেগনেন্ট হলাম। এবার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারলাম আমার গর্ভে জোড়া সন্তান, অর্থাৎ টুইন্স বেবি। একটা ছেলে একটা মেয়ে আসছে। মনে মনে ভাবলাম এবার হয়তো আগের দুঃখ ঘুচে যাবে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, এবারও ঠিক আগের বারের মতোই হুবহু আমার শরীরটা দিন দিন খারাপ হতে শুরু করলো। কিন্তু এবার আমি আর কোনো ঝুঁকি নেইনি। সে আলেমের পরামর্শ অনুযায়ী আমি সকাল বিকাল নিয়ম করে পবিত্র কোরআনের আয়াত দিয়ে রুকাইয়া শুনতাম এবং পানি পড়া খেতাম। রুকাইয়া শুনলে আমার শরীরটা কিছুটা ভালো লাগতো, স্বস্তিও পেতাম। এভাবে দিন কাটছিল। একদিন হুজুর আমাকে হঠাৎ করেই আমাকে এবং আমার হাজবেন্ডকে ওনার চেম্বারে ডেকে পাঠালেন। ওনার মুখ দেখে মনে হচ্ছিল বড় কোনো বিপদ আসন্ন। উনি আমাদের সামনে বসে অত্যন্ত চিন্তিত গলায় বললেন, তোমার প্রেগন্যান্সির 4 মাস পূর্ণ হতে যাচ্ছে। যে বা যারা তোমার ক্ষতি করতে চায় তারা আবারও সেই আদিম ও ভয়ঙ্কর কালো জাদু সক্রিয় করেছে। এবার তারা দ্বিগুণ শক্তি দিয়ে শয়তানের উপাসনা করে তোমার গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য নেমেছে। কারণ এবারের সন্তানটাও ছেলে। উনি আরো বললেন, আমেরিকার এই ডাউন টাউনে একটা আইল্যান্ড বা দ্বীপ আছে। আধ্যাত্মিক গণনা অনুযায়ী একটা স্পেসিফিক বা নির্দিষ্ট দিনে মাঝরাতে সেই আইল্যান্ডের নদীর পাড়ে বসে একটা নির্জন জায়গায় এই ব্ল্যাক ম্যাজিকের চূড়ান্ত তান্ত্রিক আচার বা ভুডু প্রথা সম্পন্ন করা হবে। সেই পুতুলটা দিয়ে আবার তারা বড় কোনো ক্ষতি করবে। আমাদের যে কোনো উপায়ে সেই নির্দিষ্ট সময়ের আগেই ওই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং তান্ত্রিক আচারটি থামাতে হবে। একটু দেরি হয়ে গেলে আর কোনো কিছুই বাঁচানো সম্ভব হবে না। হুজুরের দেওয়া তারিখ ও সময় অনুযায়ী আমার স্বামী এবং সেই আলেম ভাই সহ আমরা এক রাতে সেই ডাউন টাউনের নির্জন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। নদীর পার ধরে আমরা যখন হুজুরের নির্দেশিত পথ ধরে এগোচ্ছিলাম তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর থমথমে পরিবেশ ছিল। হঠাৎ করেই কিছু দূর যাওয়ার পর আমার বোঝাপড়ার আড়ালে আগুনের আলো দেখতে পেলাম। আমার পা টিপে টিপে সে আলোর উৎসের দিকে এগোলাম। আর সেখানে গিয়ে আমি যা দেখলাম তা দেখার পর আমার মনে হলো আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটাই বুঝি বন্ধ হয়ে যাবে।
আমি স্পষ্ট দেখতে পেলাম সেখানে আর কেউ নয়, আমার নিজের দেবর এবং তার স্ত্রী, যাকে আমি নিজের আপন বোনের চেয়েও বেশি ভালোবাসতাম, নিজের বোন মনে করতাম, সে বসে আছে ওখানে। তাদের সামনে কালো মোমবাতি জ্বলছে, আর দেবরের বইয়ের হাতে রয়েছে সেই অভিশপ্ত ভুডু পুতুলটা। ঠিক সেই মুহূর্তে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে যায়। আমাকে দেখা মাত্রই দেবরের বউ এক পিশাচের মতো হেসে উঠল এবং অত্যন্ত দ্রুততার সাথে একটা বড় ধারালো পিন পুতুলের পেটের ঠিক মাঝখানে সজোরে ঢুকিয়ে দিল। পুতুলে পিন ঢুকানোর সাথে সাথেই আমার পেটের ভেতর এক তীব্র অসহ্য ও অনমানসিক মোচড় দিয়ে উঠল, যেন কেউ জ্যান্ত ছুঁড়ে চালিয়ে দিল আমার গর্ভে। তীব্র যন্ত্রণায় আমি একটা চিৎকার দিলাম। তারপর আর আমার কিছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে হসপিটালের আইসিইউ বেডে আবিষ্কার করলাম। আমার চারপাশে ডাক্তার আর আমার স্বামী কাঁদছিলেন। ডাক্তাররা আমাকে অত্যন্ত দুঃখের সাথে জানালেন যে আমার গর্ভের যমজ সন্তানদের মধ্যে যে ছেলে সন্তানটি ছিল সে গর্ভেই মারা গেছে। তবে অলৌকিকভাবে আল্লাহর অশেষ রহমতে অন্য পাশে থাকা আমার মেয়ে সন্তানটি বেঁচে গেছে এবং সুস্থও আছে। পরে আমি জানতে পারছিলাম যে তান্ত্রিকদের নিয়ম অনুযায়ী ছেলে সন্তান হলে নাকি বংশের বা তান্ত্রিক শক্তির কোনো ক্ষতি হতো। তাই আমাদের ঘরের শত্রুরা কেবল ছেলে সন্তানকেই টার্গেট করে এবং ওই জাদু করেছিল। ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যে দুনিয়ায় কতটা সত্য এবং এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা আমি নিজের জীবন দিয়ে হাড়ে মাসেই টের পেয়েছি। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা আড়ালেই থেকে যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর রহমতে সুস্থ স্বাস্থ্য জীবনযাপন করতে পারি। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটি 17 কি 18 সালে ঘটেছিল। ঘটনাটি একটি হাসপাতালকে ঘিরে। এটি আমার মামার কাছ থেকে শোনা। যেই হাসপাতালে এই ঘটনাটি ঘটেছিল, হাসপাতালের এমপি ছিলেন আমার মামা। সঙ্গত কারণে স্থান এবং হাসপাতালের নাম আমি বলতে চাচ্ছি না। যে হাসপাতালে নিয়ে কথা হচ্ছে সেই হাসপাতালের পেছনের দিকটায় অনেকগুলো বাড়তি স্টোর রুম ছিল। তখন মামা এবং হাসপাতালের আরও বাকি শেয়ার থাকা যেই লোকগুলো ছিল তারা সকলে মিলে পরিকল্পনা করেন, যেহেতু ওই স্টোর রুমগুলো বাড়তি ছিল তাই সেই স্টোর রুমগুলো ভেঙে ওইখানটায় কেবিন তৈরি করা হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী সেখানে কেবিন তৈরি করা হলো। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, তবে 1 থেকে 2 সপ্তাহ পর থেকে সমস্যা শুরু হতে থাকে। ওই কেবিনগুলোর মধ্যে একদম লাস্টের যেই কেবিনটা ছিল সেই কেবিনে এর মানুষদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই কেবিনটা 1 রাতের বেশি কেউ থাকতে চাইতো না। যখন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তাদের মন্তব্য কিছুটা এই রকম ছিল। রাত্রে 2টা কি 2:30টার দিকে সেই রুমের এক পাশ থেকে অন্য পাশে একটা আবছা ছায়াকে দৌড়াতে দেখতে পাওয়া যায়। এছাড়াও ওয়াশরুমের কল নিজে থেকে অন হয়ে যাওয়া, কল নিজে থেকে অফ করে আসার পরেও আবারও পানি পড়ার শব্দ ভেসে আসা, এই সব কিছুকে মিলিয়ে সেখানে খুব ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। যদিও পরবর্তীতে যখন ওয়াশরুম চেক করা হতো তখন দেখা যেত সবকিছু ঠিকই আছে। তার আরও বলে যে প্রথমে তারা এটাকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও এখন প্রতিদিনই তাদের সাথে এই রকম ঘটনা ঘটতে থাকে। এমন কয়েক পেশেন্ট এর কাছ থেকে এই মন্তব্য শোনার পরে যে কেবিনটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল সেই টেবিলটি দিয়ে আর তেমন কিছু ঘটেনি। তবে ঘটনা যদি এখানে শেষ হতো তবে হয়তো ভালোই হতো, কিন্তু তখনও সমস্যার শেষ হয়নি। ওই রুমটি তালাবদ্ধ করে দেওয়ার পর ওই রুমের পাশের রুমের মানুষজন বলে যে ঠিক একই রকম সময়ে, অর্থাৎ 2টা কি 2:30টার সময় ওই রুমটা থেকে একটি
মহিলার চিৎকারের শব্দ শোনা যায়। এক এক সময় এক এক রকম শব্দ শোনা যেত। মাঝে মাঝে মহিলা চিৎকার করে কান্না করত, কিছুক্ষণ উচ্চস্বরে হাসতো, এমনকি ছোট বাচ্চারা ছোটাছুটি করলে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ শুনতে পাওয়া যেত। হাসপাতালের কর্তৃপক্ষকে এই ঘটনা জানানোর পরে তারা এতটা গুরুত্ব দেয় না। তবু কিছুদিন পরে একটি ছেলে সেখানে সেন্সলেস অবস্থায় পাওয়া যায় এবং যখন তার জ্ঞান ফেরানো হয় তখন তাকে জিজ্ঞেস করা হলে সে অত্যন্ত ভীত অবস্থায় বলে যে ওই রুমের জানালার সামনে এসে সে একটি মহিলাকে দেখতে পায়, যার মুখটা পুরো বিভৎস ছিল এবং ভয়ঙ্কর দেখতে ছিল, যেন মনে হচ্ছিল মুখের চামড়া পড়ে গিয়ে একদম খসে খসে পড়ে যাচ্ছিল। সে মহিলাটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। এই ঘটনার পর ওই ফ্লোরের সবকটি কেবিনেই তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি ওই মহিলাটাই কে ছিলেন আর কেনই বা এমন ঘটনা ঘটছিল। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সাবিহা। ধন্যবাদ সাবিহা আমাদের কাছে আপনার ঘটনা পাঠানোর জন্য। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যদি সম্ভব হয় নিশ্চয়ই আপনার মামাকে নিয়ে আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাটা জানাতে পারেন, এবং এর পরেও আসলে ওই হাসপাতালটাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন, তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। আমি চাই আমার এই ঘটনাটি আপনি আপনার সুন্দর কণ্ঠে শ্রোতাদের পড়ে শোনান। আমি জোনাক নাজ মিথিলা, ঢাকা খিলক্ষেত থেকে বলছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। ঢাকার একটি নামকরা কমিউনিটি সেন্টারে আমি এক আত্মীয়র বিয়েতে দাওয়াত পাই, কিন্তু মুশকিল হলো সেই কমিউনিটি সেন্টারটি আমাদের খিলক্ষেতের বাসা থেকে অনেক দূরে ছিল। বাসে করে যেতে হতো। আপনারা তো জানেনই এই বছরের আবহাওয়াটা ঠিক কেমন অদ্ভুত। সারাদিন প্রচণ্ড গরম থাকে আর সন্ধ্যা হতে না হতেই আকাশ ভেঙে তুমুল বৃষ্টি নামে। এই ঘটনাটি ঠিক তেমনই এক সন্ধ্যার। আমি স্বভাবগতভাবেই কিছুটা স্বাধীনচেতা মেয়ে। কোথাও যাওয়ার থাকলে বা কোনো দাওয়াত থাকলে পরিবারের কেউ সাথে না যেতে চাইলেও আমি একাই সেখানে নির্দ্বিধায় চলে যাই। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টির দিন ছিল, ঠিক তেমনই করে সন্ধ্যার পরপরই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল। আমি যখন বাস থেকে নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছি নামলাম তখন ঘড়িতে সন্ধ্যা পার হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, তবে সেই জায়গাটি ঢাকা শহরের ভেতরেই। গাড়ি থেকে নামা মাত্রই আমি এক ভীষণ বিপদে পড়ে গেলাম। চারদিকে কোনো রিক্সা বা কোনো সিএনজি নেই। বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে ছাতা দিয়েও নিজেকে বাঁচানো সম্ভব ছিল না। না পারছি কমিউনিটি সেন্টার যেতে, আর না পারছি বাসায় ফিরে আসতে। তীব্র বাতাসে ছাট এসে শরীর ভিজিয়ে দিচ্ছিল। আমি আশ্রয়ের জন্য ভীষণ অস্থির হয়ে উঠলাম। তখনই দেখতে পেলাম আমাদের রাস্তার ঠিক পাশেই একটা পুরনো নির্জন চার্চ বা গির্জা দাঁড়িয়ে আছে। আমি আর কোনো উপায় না দেখে দ্রুত দৌড়ে গিয়ে সে চার্চের গেটের নিচে আশ্রয় নিলাম। আমি সেখানে দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণই ছিল না। বরং মেঘের ডাক আর বৃষ্টির ধারা আরও দ্বিগুণ বাড়ছিল। হঠাৎ করেই চার্চের ভেতরের বড় কাঠের দরজাটা খুলে গেল এবং সেখান থেকে একটা কুচকুচে কালো দীর্ঘকায় লোক ধীর পায়ে বেরিয়ে এলো। লোকটার অবয়ব ছিল
ভীষণ গম্ভীর, আর তার গলার আওয়াজ ছিল অত্যন্ত কর্কশ। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে ভিজছেন কেন? ভেতরে আসুন। বৃষ্টির বেগতিক আবহাওয়া আর মারাত্মক ছাটগুলো আমার গায়ে এসে লাগছিল ঠিকই, তবুও গভীর সন্ধ্যায় এই জনমানবিহীন চার্চের ভেতরে একা কোনো অপরিচিত লোকের সাথে যেতে আমার মন সায় দিচ্ছিল না, একটু ভয়ও লাগছিল। লোকটি আমার দ্বিধা বুঝতে পেরে আবারও অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করলেন যেন আমি ঠান্ডায় ভিজে অসুস্থ না হয়ে পড়ি। তাই আর বেশি কিছু না ভেবে লোকটাকে বিশ্বাস করে আমি চার্চের ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম সামনে একটা ছোট্ট কক্ষ আছে। কক্ষটি আকারে বেশ ছোট হলেও সেখানে বসার মতো কয়েকটি কাঠের চেয়ার পাতা ছিল। আমি কৃতজ্ঞতা জানিয়ে একটি চেয়ারে বসলাম আর বাইরে বৃষ্টি কমার জন্য মনে মনে প্রার্থনা করতে লাগলাম। লোকটি আমাকে সেই রুমে একা বসিয়ে রেখে কোনো কথা না বলে ভেতরের দিকে চলে গেল। আমি বসে আছি তো বসেই আছি, সময় যেন কাটছেই না। রুমটা কেমন যেন একটু গুমট ধরনের ছিল, আর সেখানে একটা অদ্ভুত ভেজা মাটির মতো বা পুরনো কাপড়ের মতো গন্ধ ছড়ানো ছিল। হঠাৎ করেই আমার চোখ গেল রুমের এক কোণায়। সেখানে একটা কাঠের কফিন রাখা ছিল। কফিনটা দেখা মাত্রই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয়ে এক লাফে মাথায় চলে গেল। যেহেতু ঘরে অন্য কোনো লোক ছিল না, তাই আমি নিজের ভয় দূর করার জন্য সাহস সঞ্চয় করে আস্তে করে কফিনের দিকে হেঁটে গেলাম এবং ঢাকনাটা একটু ঘুরিয়ে দেখলাম। স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে কফিনটা সম্পূর্ণ খালি ছিল, ভিতরে কেউ নেই। মনে একটু স্বস্তি পেয়ে আমি আবারও চেয়ারে এসে বসলাম। ঠিক তখনই জানালার বাইরে হঠাৎ করে তীব্র এক বিজলি চমকে উঠল, আর সেই বিজলির আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম জানালার ঠিক ওপারে অন্ধকারের মধ্যে একটা অবয়ব বা মানুষের ছায়া সোজা হয়ে দাঁড়িয়ে এক নির্দিষ্ট এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই দৃশ্য দেখে চমকে উঠলাম। মেরুদণ্ড নিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। যদিও যুক্তি দিয়ে এটা মেনে নেওয়া কোনোভাবে সম্ভব না। এ প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে মাঝরাতে ছাতা ছাড়া এভাবে নিথর হয়ে অন্ধকারে কেউ দাঁড়িয়ে ভিজবে। যাই হোক, আমি মনকে সান্ত্বনা দিলাম যে হয়তো আমার মনের ভুল। ভয় তাড়াতে আমি আমার মোবাইলটা বের করে ইন্টারনেট ব্রাউজ করতে লাগলাম। হঠাৎ করেই একজন দরজায় এসে জোরে জোরে কড়া নাড়ালো, খটখট করে। আমি চমকে উঠে সাথে সাথে জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার বাইরে একটু আগে যে অবয়বটা দাঁড়িয়েছিল সে সেখানে নেই। তাহলে দরজায় এসে যে কড়া নাড়ছে সে কি জানালার ওপার থেকে এসছে? আমার বুক দুরু দুরু করতে লাগলো। সাহস করে দরজা খুলতেই দেখি সেই কুচকুচে কালো চার্চের কেয়ারটেকার বা লোকটি দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত এক শান্ত গলায় বলল, আপনার কোনো ভয় নেই? যতক্ষণ বৃষ্টি না কমে আপনি নিশ্চিন্তে এই ঘরে থাকতে পারেন। এতটুকু বলে লোকটি আবার অন্ধকারে মিলিয়ে গেল। রুমে এসে বসার পর আমার হঠাৎ করে প্রচণ্ড ঘুম পেতে লাগলো। বিশ্বাস করুন, আমার জীবনে এত ক্লান্তি বা এত গভীর ঘুম কোনোদিনও আসেনি। চোখ দুটো যেন কেউ জোর করে বুঝে দিচ্ছিল। কোনো এক অজানা আশঙ্কায় আমি ব্যাগ থেকে আমার পানির বোতলটা বের করলাম এবং চোখ মুখে ঠান্ডা পানি ঝাপটা দিলাম যাতে ঘুমটা কেটে যায়। পানির ঝাপটা চোখে দিতেই এবং চোখটা মুছতেই আমার চোখ গেল সেই কোনায় রাখা কফিনটার দিকে। আমি আতঙ্কে চিৎকার দিয়ে উঠলাম। দেখলাম
সে খালি কফিনের ভেতর থেকে কুণ্ডুলি পাকিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করেছে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে ছুটে গেলাম এবং জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। চিৎকার করে বলতে লাগলাম, কেউ আছেন? দরজা খুলুন, বাঁচান আমাকে। কিন্তু কেউ কোনো সাড়া দিল না। হয়তো বাইরের মুষলধারে বৃষ্টির শব্দের কারণে কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছিল না। কিন্তু আমার তো ওখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, কেউ কি আছেন এখানে? আর ঠিক তখনই আমার চোখের সামনে কফিনের ঢাকনাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে মাটিতে পড়ে গেল। আর কফিনের ভিতর থেকে উঠে দাঁড়ালো সেই কুৎসিত ভয়ঙ্কর অবয়বটা, যাকে একটু আগে আমি জানালার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সে সোজা চিতা বাঘের মতো আমার সামনে এসে দাঁড়িয়ে তার হিমশীতল হাত আমার দিকে বাড়িয়ে দিল। সেই অপার্থিব ভীতি সহ্য করতে না পেরে আমি মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন চারদিকের পরিবেশটা স্বাভাবিক। আমি ওই রুমের মেঝেতেই শুয়েছিলাম। সেই কুচকুচে কালো লোকটি আমার মাথায় পানি দিচ্ছিল। সে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল আপনার? আপনি এভাবে চিৎকার করে জ্ঞান হারালেন কেন? আমি কাঁপতে কাঁপতে ঘরের কফিন আর সেই ধোঁয়ার ভেতরের অবয়বের সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে সেই লোকটির মুখ চুন হয়ে গেল। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন বাছাইকৃত ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা আপনাদের এই চ্যানেলে আমি বলবো যে খুবই ভালো, এবং আপনারা পাঠাবেন যে মেইলগুলো, এই মেইলগুলো চ্যানেলের মাধ্যমে বেশিরভাগ তুলে ধরা হবে। আপনারা যারা যারা আমাকে মেইল পাঠাতে চান তারা অবশ্যই আমাদের ALLBHOOT@gmail.com মানে allbhootfm.com আপনারা এই অ্যাড্রেসে মেইল করতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাইকৃত ঘটনাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে কোথা থেকে আমাদের ঘটনাগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের ঘটনাগুলো কালেক্ট করছি, এবং বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা বিভিন্নভাবে কালেক্ট করছি এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা যারা এখন পর্যন্ত এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাহলে আমি বলবো এটা খুবই দুঃখজনক। আপনারা যারা বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনতে চান, জানতে চান, প্যারানর্মাল বিষয়গুলো শুনতে চান, বা এই বিষয়ে অনেক অভিজ্ঞতা নিতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। কোনো আমি বলবো আপনারা যখন আমার রেগুলারলি যখন ঘটনাগুলো দেখবেন বা শুনবেন, তখনই বুঝবেন যে আমাদের এই ঘটনাগুলো বা এই চ্যানেল কি ধরনের ঘটনা আপনার সামনে প্রোভাইড করবে। আপনারা এগুলো শিক্ষামূলক ভাবে নিতে পারেন বা বিনোদনমূলক ভাবে নিতে পারেন। অনেকে মজার ছলে প্রতিদিন শুনে, অনেকেই বিভিন্ন সারাদিন কাজ কামের অক্লান্ত পরিশ্রম করার পরে নিজেকে রিফ্ল্যাক্স বা নিজেকে একটি শান্তি দেওয়ার জন্য আসলে এইরকম ভাবে তারা এই ভূত ফিল্মগুলো শুনে। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভয়ানক ঘটনা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।